দেখেছেন মহারাজ কত ধান? আহা, দেখলেও যেন চোখ জুড়িয়ে যায়। ঠিক বলেছেন মহারাজ, এবারের মতো ফসল মনে হয় আগে কখনো হয়নি। সবই মা ভবানীর কৃপা। মহারাজ, আমি সব প্রজাদের বলে দিয়েছি, ফসল যখন এবারে ভালো হয়েছে তখন খাজনাও আগে ভাগে দিতে হবে। আর আগে ভাগে খাজনা পেলে নবাবের খাজনাও আমরা সময়ের আগেই মিটিয়ে দিতে পারবো। বাহ বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো। আমি সব সময় ভালো কথাই বলি মহারাজ, কিন্তু কিছু লোকের কান ভাঙানিতে আপনি আমায় ভুল বোঝেন মহারাজ। আচ্ছা গোপাল, বলো তো এটা কি ফুলের গাছ? এ ফুল গাছের কোনো নাম নেই মহারাজ, কেননা এ গাছ পথের ধারে বেড়ে ওঠা বুনো ফুলের গাছ। এ হতেই পারে না, গাছ আছে অথচ গাছের নাম নেই। আসলে তুমি জানো না তাই বলছো। আজ তাহলে একটা কথা বলি, গোপাল অনেক কিছুই জানে না মহারাজ, কিন্তু এমন একটা ভাব করে যেন কতই না জানে। যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে গোকুল ফুলের গাছ। গোকুল ফুল? মহারাজ, গোকুল নামে পিঠে হয় শুনেছি, কিন্তু গোকুল ফুল না না, এটা আমার জানার মধ্যে পড়ে না মহারাজ। জানবে কি করে? তুমি তো আসলে ঘেঁচু জানো। আমি ঘেঁচু জানলে আপনিও মানকচু জানেন। কি এত বড় কথা, আমি মানকচু জানি? দেখেছেন মহারাজ, গোপালের আস্পর্ধাটা একবার দেখেছেন? আপনাকে মান কচু বলে অপমান করলো। এই গোপাল, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও তো। তোমার মুখ আর দেখতে চাই না আমি। তার মানে চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছেন? সে তুমি যা মনে করো তাই, চাও। একটু ভোরকে দিয়ে যাচাই করে দেখি। ঠিক আছে, চলে যাচ্ছি। জানেন তো, বর্ধমান রাজা কিন্তু আমাকে নেবার জন্য হাত ধুয়ে বসে আছে। তাহলে যাই, বর্ধমানেই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কি ভাবছো তোমাকে ছাড়া কৃষ্ণনগর অন্ধকার? গোপাল সত্যি সত্যি বর্তমানে চলে গেলে তো খুব মুশকিল। মন্ত্রী, আমায় কথা বলতে দাও। শোনো গোপাল, চাকরি থেকে তাড়িয়ে দেবার কথা আসছে না, তবে মুখ দেখবো না যখন বলেছি, তখন কাল থেকে আগামী 3 মাস তোমার মুখ আমি দেখবো না। এই 3 মাস তুমি ঘরে বসেই মাইনে পাবে। বাবা, ঘরে বসেই মাইনে? তবে হ্যাঁ, ভালো ফসল হওয়ার জন্য আমি যে সকলকে মাইনে বাড়িয়ে দেবার কথা বলেছিলাম, তুমি কিন্তু সেটা পাবে না। শুনলে তো গোপাল, এবছর তোমার মাইনে আর বাড়বে না। এই হলো বাচালতার শাস্তি, বুঝলে? বাংলায় একটা কথা আছে জানেন তো, মানুষে দিলে কুলোয় না, আর ওপরওয়ালা দিলে ফুরোয় না। মহারাজ যতই দিন না কেন, তাতে আমাদের কারোরই ভালোভাবে চলে না। হ্যাঁ, কিন্তু ওপরওয়ালা দিলে সারা জীবন ফুরোবে না। আমি তাহলে চলি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি এখন আসতে পারো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? মহারাজের সঙ্গে তো বেড়াতে গিয়েছিলেন, তা এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আরে মহারাজ 3 মাস সবেতন ছুটি দিয়ে দিলেন। উমা, সে কি কথা গো? বলা নেই কোয়া নেই, 3 মাস ছুটি? তা কেন? তা কি করে বলবো? তা এই 3 মাস কি করবে কিছু ভেবে দেখেছো কি? কেন? খাবো দাবো আর নাতি নাতনিদের সঙ্গে খেলা করবো। দাও, চাটি খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়েছে। মহারাজ শুধু মধু ছুটি দিয়ে দিলেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কি জানি বাবা, এতদিন ঘর করেও মানুষটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না। দূর, বলো কি উজির, কৃষ্ণচন্দ্র এবার আগে ভাগেই সব খাজনা মিটিয়ে দিয়েছে? তাহলে আর বলছি কি জাহাপানা, শুনলাম এবছর কৃষ্ণনগরে আশাতিরিক্ত ফসল ফলেছে, আর তাতেই কৃষ্ণচন্দ্রের এত লাফালাফি। সে তুমি যাই বলো না কেন, আমার অধীনস্থ সব রাজাদের মধ্যে ওই তো সর্বপ্রথম খাজনা পাঠালো। হ্যাঁ, তা পাঠালো, কিন্তু সেটা তো নিয়ম মাফিক। কিন্তু ভেবে দেখুন জাহাপানা, কৃষ্ণচন্দ্র কিন্তু একবারের জন্যও আপনাকে জানালো না যে তার রাজ্যের অতিরিক্ত ফসল ফলার কথা।
বলুন বলুন, এটা কি অন্যায় নয় বলুন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুব অন্যায়। আচ্ছা উজির, এই অন্যায়ের জন্য ওকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? আইন মাফিক তেমন তো কোনো শাস্তি দেওয়া যায় না হুজুর। তাহলে? তবে ওকে মোক্ষম রকম প্যাঁচে ফেলে, মানে ঘুরিয়ে উত্তম রকমের শাস্তি দেওয়া যায়। তাহলে আর দেরি করছো কেন? মাথা খেলিয়ে এক্ষুনি একটা মোক্ষম রকমের প্যাঁচ বের করে ফেলো। আমাকে তাহলে একটা দিন সময় দিন জাহাপানা, কালকেই এমন একটা প্যাঁচের কথা বলবো না, হাজার চেষ্টা করেও কৃষ্ণচন্দ্র সেই প্যাঁচ কেটে বেরোতে পারবে না। কৃষ্ণচন্দ্রকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু ভয় তো গোপালকে নিয়ে। ও যদি প্যাঁচ কেটে দেয়? এবার আর সেটি হবে না, দেখবেন গোপালও কেমন দাঁত ছড়কুটে পড়বে। বাবা 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 বাবা, বহুত খুব বহুত খুব বহুত খুব। তাহলে যত তাড়াতাড়ি পারো প্যাঁচ মারো, প্যাঁচ, বুঝলে? কই গো গিন্নি, আরে কোথায় গেলে? একবার এসে দেখে যাও কেমন বাজার করে এনেছি। মা গো মা, কোথায় যাবো গো? কিপটে বুড়ো আজ হাত খুলে কত বাজার করে এনেছে গো। এই দেখো দেখো দেখো, থলি ভর্তি আনাজপাতি আর পাক্কা 100 ওজনের একটা ইলিশ। জমিয়ে রাখো তো, আজ নাতি নাতনিদের নিয়ে একেবারে জমিয়ে খাবো। আমরা তাহলে এখন কি খেলবো দাদু? ডাঙ্গুলি না কুমির ডাঙ্গা? ডাঙ্গুলি না, কুমির ডাঙ্গা। ডাঙ্গুলি না না, ডাঙ্গুলি ডাঙ্গুলি, কুমির ডাঙ্গা বলছি না, ডাঙ্গুলি। আহা, আস্তে আস্তে, ওরে বাবা, আর চেঁচিয়ে কানের পোকা বের করে দিস না তো। দুটো খেলাই হবে, প্রথমে কুমির ডাঙ্গা, পরে ডাঙ্গুলি। বাহ বাহ, দারুণ দারুণ, কি মজা। কি মজা, কি মজা, কি মজা। কাল বললো একটা দিন সময় দিন, তার মানে আজই তো সেই দিন। কিন্তু এত বেলা হয়ে গেল, উজিরের তো পাত্তা নেই। এসে গেছি জাহাপানা, এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। তা ওই প্যাঁচের কি হলো? প্যাঁচ জাহাপানা বলছি আসলে কি হয়েছিল জানেন? আমার এই মাথার মধ্যে যে বুদ্ধির কৌটোটা আছে না, তার ঢাকনাটা কিছুতেই খুলতে চাইছিল না। মাথার মধ্যে বুদ্ধির কৌটো, তার আবার ঢাকনা? ঢাকনাটা খুলছে না, এখনো আটকে আছে? না জাহাপানা, অনেক কসরত আর বিস্তর টানাটানি করে শেষমেশ ঢাকনাটা খুলেছে। খুলেছে? বহুত খুব বহুত খুব বহুত খুব। বলো 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 বলো, ঢাকনা খোলার পর তার থেকে কি বুদ্ধি বেরিয়ে এলো? ঢাকনা খুলতেই তার থেকে হু হু করে বেরিয়ে এলো শুধু প্যাঁচ আর প্যাঁচ, প্যাঁচ আর প্যাঁচ, আর সেই প্যাঁচের পর প্যাঁচ গেঁথে এমন একটা প্যাঁচের মালা গেঁথে এনেছি না, যা ওই কৃষ্ণচন্দ্রের গলায় ফাঁসের মতো জড়িয়ে ধরবে। শুধু কথার জাল বুনো না উজির, প্যাঁচের কথা বলো। হ্যাঁ, এইটা বলছি। বহুত খুব বহুত খুব বহুত খুব। সত্যি উজির, তোমার পেটে পেটে তুড়ি মাথার মধ্যে এত পেঁচ। তবে আমি হলপ করে বলতে পারি, কৃষ্ণচন্দ্র তো কোন ছাড় খোদ গোপাল অব্দি এই প্যাঁচ কেটে বেরোতে পারবে না। তাহলে নিয়ে এসো কাগজ কলম, এক্ষুনি আমার নামে পত্র লিখে কৃষ্ণনগরে পাঠাও। উড়িয়ে দাও কৃষ্ণচন্দ্রের চোখের ঘুম। মহারাজ, আজ একটা সুখবর ঘোষণা করবেন বলেছিলেন। আরে করব এত তাড়া কিসে? আসলে মনের ভেতরটা বড্ড আনচান করছে যে। বাবা, একেবারে আনচান করছে। হ্যাঁ মহারাজ, সুখবরটা শোনার উত্তেজনায় বুকের ভেতরটা কেমন ধরপড় করতে শুরু করে দিয়েছে। থাক, এতই যখন ধরফর করছে তখন বলেই ফেলি, কি বলো? হ্যাঁ মহারাজ, বলুন। ভালো ফসল হওয়ার জন্যে আমি সকলকে মাইনে বাড়িয়ে দেবার কথা বলেছিলাম, কি মনে আছে তো? আছে মহারাজ, মনে সেই কথা, এই হৃদয়ে আছে সেটা গাঁথা। তাহলে সভাকবিকে দিয়ে শুরু করি। আর সভাকবির মাইনে বাড়লো
10 টাকা। এই বাজারে 10টি টাকা, তার যে বড় দাম। কিনতে পাবো মাছ মাংস আর যে পাকা আম। সেনাপতি, রাজবৈদ্য, রাজজ্যোতিষী আর রাজপণ্ডিত এই সকলের বাড়লো 15 টাকা করে। মহারাজের জয় হোক। বিজ্ঞানী ছুটিতে দেশে গেছে, ও ফিরে এলেই ওর বর্ধিত মাইনে আমি ঘোষণা করব। মহারাজ, গোপালের মাইনে? ওর কথা এখন থাক। সেই ভালো মহারাজ। তবে আমার কথাটা এবার বলুন, কত বাড়লো আমার? আর তুমি যেহেতু মন্ত্রী, তাই তোমার মাইনে একটু বেশি বাড়বে। তোমার মাইনে বাড়লো 20 টাকা। এ মা, মাত্র 20? কেন, আপনি কি ভেবেছিলেন মাইনে বাড়বে ঝুড়ি ঝুড়ি? এই তোমার থামা তো, থামা। সব কথায় কেবল হ্যাঁ হ্যাঁ করে হাসা। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। আরে নবাবের দুধ যে, তা বলো কি খবর? নবাব এই পত্রখানি পাঠিয়েছেন। হঠাৎ করে চিঠি? কিসের চিঠি রে বাবা? এবারে তো আগে ভাগেই খাজনা পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই মনে হয় নবাব খুশি হয়ে এই চিঠি পাঠিয়েছেন। হতে পারে। পড়ো তো দেখি, পড়ো। কৃষ্ণচন্দ্র, আশা করি সব কুশল। বরাবরের মতো তুমি এবারেও কড়ায় গন্ডায় খাজনা মিটিয়ে দিয়েছ। এবার আবার যথেষ্ট আগে ভাগে। আমি এতে খুব খুশি হয়েছি। কি মহারাজ, বলেছিলাম না? চিঠিতে আর কিছু আছে কি? হ্যাঁ, এখনো কিছুটা লেখা আছে। তাহলে পড়ো। আমার অনেক দিনের বাসনা যে দিনের বেলাতে আমার প্রাসাদে কিছুক্ষণের জন্য হলেও যেন রাতের আঁধার নেমে আসে। দিনের বেলায় রাতের আঁধার? কি অদ্ভুত বাসনা রে বাবা। তুমি যদি খুবই স্বল্প ব্যয়ে আমার প্রাসাদে দিনে রাতের অন্ধকার নামিয়ে আনতে পারো, তাহলে অনেক ইনাম পাবে তুমি। আর না পারলে 5000 মোহর জরিমানা হবে, আর সেই সাথে 500 বিঘা জমিও কেড়ে নেওয়া হবে, আর সেই সাথে 5 সপ্তাহের জন্য কারাবাস। হ্যাঁ, বলে কি? দিনের বেলা রাতের অন্ধকার নামিয়ে না আনতে পারলে এইরকম শাস্তি? চিন্তা করবেন না মহারাজ, চিন্তা করবেন না, ও কিছু একটা হয়ে যাবে। কিছু হয়ে যাবে মানে? বলি, লেখাগুলোর মানে কি তুমি বুঝতে পেরেছো? আরে দিনের বেলা রাতের অন্ধকার নামিয়ে আনতে হবে। হ্যাঁ, তা তো হবেই। তা কি করে হবে? খুব সোজা ব্যাপার মহারাজ। প্যান্ডেলওয়ালাকে ডেকে নবাবের সমস্ত প্রাসাদের ওপর প্যান্ডেল বেঁধে দেব। ব্যাস, তাহলেই আলো ঢুকতে না পেরে দিনের বেলাতেই রাতের অন্ধকার। হ্যাঁ, কি মহারাজ, কেমন পাকাপোক্ত বুদ্ধি দিলাম বলুন? ঘেঁচু বুদ্ধি দিলে, কচু বুদ্ধি দিলে। কেন মহারাজ, খারাপ কিসের? বলি, নবাবের প্রাসাদের আয়তন আর উচ্চতা ভেবে দেখেছো? বিশাল ওই প্রাসাদকে প্যান্ডেল দিয়ে ঢাকতে গেলে ভিটে মাটি না চাঁটি হয়ে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাই না? তা বলো শুনি। জঙ্গল থেকে ওই বড় বড় বট ও অশ্বত্থ ইত্যাদি গাছ নিয়ে গিয়ে ওই নবাবের প্রাসাদের চারপাশে বসিয়ে দেবো। ব্যাস, আলো ঢুকতে না পেরে দিনের বেলাতেও রাতের অন্ধকার নেমে আসবে প্রাসাদে। তোমার মুন্ডু আসবে। কেন মহারাজ? গাছ দিয়ে প্রাসাদের ধারগুলো না হয় ঢাকলে, কিন্তু প্রাসাদের মাথাটা ঢাকবে কি করে? তা মাথা দিয়ে আলো ঢুকবে না। হ্যাঁ, ওই মাথার কথা তো খেয়াল ছিল না। ঠিকই তো। বিপদের সময় তো কোনো কিছুরই খেয়াল থাকে না তোমাদের। অপদার্থের দল সব। যাও যাও, সকলে বাড়ি যাও তো, আজকের মতো রাজসভা বন্ধ। ও হ্যাঁ, যতদিন না নবাবের এই ঝামেলার ফয়সালা হচ্ছে, ততদিন কিন্তু কারো মাইনে আর বাড়ছে না। যা হয়ে গেল। নে পুটি, দেখে দেখে শিখে নে। ঝোলের আলু হবে লম্বা, আর ডালনার আলু হবে ডুমো ডুমো। উমা, এ কি করছো? তুমি আবার আনাজ কাটতে বসেছো কেন? তাতে কি হয়েছে গিন্নি, বাড়িতে বেকার বসে আছি। নাও নাও নাও, এই ওঠো ওঠো, আমি যখন এসে গেছি তখন আমায় দাও। তাহলে কিছু খেতে দাও। আলু কাটতে কাটতে বুঝলে বড্ড খিদে পেয়ে গেছে। ও, আবার খিদে? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি।
বলছেন কি? নবাবের এ কিরকম অদ্ভুত বায়না! বায়না নয়, বায়না নয়, এ হলো নবাবের শয়তানি, যেন তেন প্রকারে আমাকে বিপদে ফেলা। এখন কি করবেন? সেটাই তো চিন্তা। একবার গোপালকে ডেকে পাঠালে হয় না? গোপাল? না 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 রানী, তা হয় না, তা হয় না। আমি 3 মাস ওর মুখ দেখবো না বলে দিয়েছি। কিন্তু গোপাল ছাড়া এ বিপদে আর বাঁচাবে কে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। জানি না কিভাবে এই বিপদ থেকে পরিত্রাণ পাবো। উফ, কেন যে গোপালের মুখ দেখবো না বলে ফোন করে বসলাম। আরে রক্ষী, খবর কি? তোমাকে একবার রাজবাড়ি যেতে হবে। ও, মহারাজ ডেকেছেন বুঝি? মহারাজ নয়, রানীমা বললেন খুব দরকার। হঠাৎ করে রানীমা ডেকে পাঠালেন কেন? ঠিক আছে, তুমি যাও, আমি মুড়িটা খেয়েই আসছি। अंदर आ सकते हो? কে? हम माजी। সে না হয় বুঝলাম, কিন্তু না বলে হুট করে আমার ঘরে কেন? अब तो हमको आने बोला, তাই हम চলে এলাম। হিন্দি বলার মধ্যে যথেষ্ট গন্ডগোল আছে। আচ্ছা, পরিষ্কার করে বলো তো তুমি কে? না হলে আমি কিন্তু রক্ষী ডাকবো। আরে গোপাল! আগে কিন্তু এভাবে বোরখায় মুখ ঢেকে কেন? কি করব বলুন, মহারাজ আমার মুখ দেখবেন না বলে দিয়েছেন, তাই তো বোরখায় মুখ ঢেকে এসেছি। মুখোমুখি হলে যদি আবার তাড়িয়ে দেন। কিচ্ছু দেবেন না। শোনো গোপাল, বড় বিপদে পড়ে তোমায় ডেকেছি গোপাল। দিনের বেলা রাতের অন্ধকার, বাবা, এবার তো বড় চিন্তার কথা। চিন্তা বলে চিন্তা, চিন্তায় চিন্তায় তোমাদের মহারাজের খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা গোপাল, তুমিই বলো, এবারে আশাতিরিক্ত ফসল ফলেছে বলে কত সুখে আছে এ রাজ্যের মানুষ, কত আনন্দে ছিলেন তোমাদের মহারাজ। তা থেকে যে কি রাহুগ্রাস লাগলো। কি বললেন? রাহুগ্রাস? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। রাজজ্যোতিষী বাড়ি আছেন নাকি? আরে আরে গোপাল যে, এসো 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 এসো, ভেতরে এসো, ভেতরে এসো। একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। বলো। আচ্ছা, কাছাকাছি কবে সূর্যগ্রহণ লাগছে সেটা বলতে পারেন? দাঁড়াও দাঁড়াও, একটু বসো, আমি একটু পঞ্জিকাটা নিয়ে আসি। হ্যাঁ, আরে সামনেই তো। কবে? এই তো এই মাসের 22 তারিখ অমাবস্যা, ওই দিন সকাল 10:15 গতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ঠিক আছে, আমি চললাম। কি ব্যাপার, ঝড়ের মতো এলো আবার তুফানের মতো চলে গেল, আশ্চর্য। গোপাল, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো গোপাল। রানীমা, রানীমা, পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ, শুনছেন মহারাজ, গোপাল উপায় পেয়ে গেছে। কি উপায় পেয়েছো শুনি গোপাল? এখন কিছু বলবো না, ভেলকি যা দেখাবো তা একেবারে নবাবের প্রাসাদে গিয়ে। আপনি শুধু নবাবকে জানিয়ে দিন এই মাসের 22 তারিখ আমরা মুর্শিদাবাদ যাচ্ছি। কি কৃষ্ণচন্দ্র, দিনের বেলা রাতের অন্ধকার দেখাতে এসেছো? তা সাজ সরঞ্জাম কোথায়? আছে হুজুর, সব ব্যবস্থা আছে, সময় এলেই দেখতে পাবেন। দেখতে পেলেই ভালো, আর তা না হলে কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণনগরে ফিরে যেতে পারবে না, সোজা গিয়ে ঢুকবে আমার কারাগারে। পুরো 5 সপ্তাহের জন্যে। জানি না গোপাল যে কি করবে।
আরে ঘরের ভেতরে সব অন্ধকার হতে শুরু করে দিল যে। তাই তো। আর একটু অপেক্ষা করুন হুজুর, দেখবেন আপনার বাসনা মতো দিনের বেলাতেও রাতের আধার নেমে আসবে আপনার প্রাসাদে। কি এই সারা ঘর তো অন্ধকার হয়ে গেল গোপাল, এটা তুমি কি করে করলে? আমি কিছুই করিনি, যা করেছে রাহু। কারণ বাইরে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? কই দেখি দেখি দেখি। উজির, আজ যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তুমি এটা জানতে না? মানে সূর্যগ্রহণের ব্যাপারটা তো ঠিক মাথায় ছিল না। কি জাহাপনা, আপনার বাসনা পূর্ণ করে দিলাম তো। না না না, তুমি কি করে পূর্ণ করলে? সূর্যগ্রহণ তো একটা স্বাভাবিক ব্যাপার। মানছি আপনার কথা, কিন্তু আপনার অস্বাভাবিক বাসনাকে চরিতার্থ করতে প্রকৃতির স্বাভাবিক ব্যাপারটাই যথেষ্ট নয় কি? তার উপর স্বল্প ব্যয়ে শুধু না, একেবারে বিনামূল্যে। তোমাদের বোকা বানাতে চেয়েছিলাম, কিন্তু গোপাল তুমি তো দেখছি আমাকে পুরোপুরি বেকুব বানিয়ে দিলে। মুজির, আজ্ঞা করুন জাহাপনা। দুটো কাজ করতে হবে তোমায়। প্রথমত কৃষ্ণচন্দ্রের জন্য ইনাম নিয়ে এসো, ৫,০০০ মোহর আর ৫০০ বিঘা জমির দলিল। আর দ্বিতীয় কাজ? এরপর দূর হয়ে যাবে আমার চোখের সামনে থেকে। বারবার তোমার বুদ্ধিতে চলে গোপালের কাছে আমি পদে পদে হেরেছি। কি দাঁড়িয়ে আছো কেন? যাও। কৃষ্ণচন্দ্র, গোপালকে আমায় দিয়ে দাও। ওর মতন বিচক্ষণ বুদ্ধিমান যদি আমি পেতাম। সেটা কি করে সম্ভব জামাপনা? গোপাল যে আমার প্রাণ, প্রাণ চলে গেলে আমি বাঁচবো কি করে? ওর মাইনে বাড়বে না বলেছিলাম, এখন তো দেখছি মাইনেটা দ্বিগুণ করে দিতে হবে। যাক, কথাটা শুনো কান জুড়লো। শুধু মন্ত্রী মশাই যদি শুনতে পেত। বেড়ে বলেছো গোপাল। মহারাজ, বাইরে কি ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, চারদিক মনে হয় ভেসে যাবে। তবে এই রকম বৃষ্টিতে কিন্তু ফসল ভালো হবে বলেই মনে হয়। তাহলে প্রজারা ঠিক মতন খাজনা দিতে পারবে, আদায় উসুল ভালোই হবে। আরে আগে তো ফসল হোক, গাছে কাঁঠাল না হতেই গোঁফে তেল দিতে কিন্তু আমি রাজি নই। কি গোপাল, তোমার কি এই বৃষ্টিতে বাড়ির জন্য চিন্তা হচ্ছে নাকি? আগে না পণ্ডিত মশাই, আমার গিন্নি বরং আমার জন্য চিন্তা করছে। বাহ বাহ বাহ, এই তো চাই। আমার গিন্নি এটাই চিন্তা করছে যে বাজার হবে কি করে। আমার ফিরতি পথে বাজার হয়ে ঘরে ফেরার কথা তো। নাতি নাতনিরা চিন্তা করছে ছিপ নিয়ে মাছ ধরবে কিনা। তাহলে এটাই বলো গোপাল যে গিন্নি আসলে তোমার বাজারের জন্য চিন্তা করছে। গোপাল তো কুঁড়ে মহারাজ, ও সকালে বাজার যেতে পারে না। ফেরার পথে বাজারে যা উচ্ছিষ্ট পড়ে থাকে গোপাল সেটা কম দামে কিনে নেয়। মন্ত্রী মশাই বোধহয় ওই একই সময়ে বাজার করেন, তাই জানতে পেরেছেন। কথার আর কি উত্তর দেব বলো গোপাল? না দেওয়াই ভালো। ঠিক ঠিক গোপাল, তোমার বরং উত্তর না দেওয়াই ভালো। এরপর আমরা যদি কোনোদিন তোমার বাড়িতে অতিথি হয়ে যাই, তাহলে তুমি যা খাওয়াবে। মাফ করবেন মহারাজ, গোপালের বাড়িতে গেলে আমি অন্তত কিছু খেতে পারবো না। বেশ বেশ, ওহে জ্যোতিষী, বলতে পারো বৃষ্টি কখন থামবে, যাতে গোপাল একটু ওই তাড়াতাড়ি বাজারে যেতে পারে। মহারাজ, আমার গণনায় এই বৃষ্টি থামার লক্ষণ দেখতে পাচ্ছি না। সে কি, আরো বৃষ্টি হলে যে বন্যা হয়ে যাবে। মহারাজের জয় হোক। একজন জাদুকর এসেছেন ভিন্ন দেশ থেকে। জাদুকর এই অসময়? হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। মহারাজ, আমি একজন দরিদ্র জাদুকর।
আমি নানান রাজ্যে জাদু দেখিয়ে বেড়াই। বেশ বেশ, আপনি যদি অনুগ্রহ করেন তবে কৃষ্ণনগরে কিছুদিন থাকতে চাই। তা তুমি যে জাদুকর তার প্রমাণ দাও, মানে তোমার জাদুর কিছু নমুনা দেখাও। মহারাজ, আমি ইতিমধ্যেই আমার জাদুর একটি নমুনা দেখিয়েছি। সেটি কিরকম? দেখুন, বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে আর আমি এক ফোঁটা ভিজে যাইনি, এই সম্পূর্ণ শুকনো। বাহ বাহ, তুমি কোনো কিছুর তলায় দাঁড়িয়ে থাকতেই পারো। তুমি কি বলছো যে তুমি পথ দিয়ে হেঁটে এসেছো আর বৃষ্টির জল তোমার গায়ে পড়েনি? অনেকটা সেরকমই। বেশ বেশ বেশ, তা তোমার আরো কিছু নমুনা দেখাও জাদুকর। এবারে ভেলকি দেখাই। হ্যাঁ, লাগ 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 ভেলকি লাগ। এমন কোন জাদু দেখাতে পারো মানে যাতে সবার একেবারে তাক লেগে যায়? আমি আমার জাদু মন্ত্রে একটা মোহরকে দুটো করে দিতে পারি। যা বলছো ভেবে বলছো তো? আপনি আমাকে দিয়ে দেখুন না একটা মোহর, আমি সেটাকে দুটো করে দেবো। হ্যাঁ, চমৎকার তোমার জাদু, তুমি কি সুন্দর একটা মোহরকে দুটো বানিয়ে দিলে। অসাধারণ, ধন্য ধন্য তুমি। আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি আমার অতিথি নিবাসে কয়েকদিন থেকে আমার আতিথেয়তা গ্রহণ করো। আমাকে জাদুকরের থেকে এই মন্ত্র শিখতেই হবে, তাহলেই আমি আমার সমস্ত মোহর দ্বিগুণ করে ফেলবো। আচ্ছা জাদুকর, তাহলে তোমার মন্ত্র দিয়ে আমার রাজকোষের সব মোহর দ্বিগুণ করে ফেলা যাবে? ক্ষমা করবেন মহারাজ, গুরুদেবের আদেশে আমি মাত্র 50টি মুদ্রাই দ্বিগুণ করতে পারবো, তার বেশি নয়। আর কাউকে আমি এই মন্ত্র শেখাতেও পারবো না, তাহলে আমার জাদু শক্তি লোপ পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও, আমাদের পরে আবার দেখা হবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, জাদুকরের অতিথিশালায় থাকবার সমস্ত ব্যবস্থা আমি করছি। অতিথি আমাদের কাছে ভগবান, ওনার দেখাশোনা আমি নিজে করতে চাই। বেশ মন্ত্রী, বেশ, দেখো যেন ওনার কোনো অসুবিধে না হয়। মন্ত্রী আগ বাড়িয়ে এত দায়িত্ব নিতে গেল কেন? না, আমার কিরকম যেন সন্দেহ লাগছে। মহারাজ, বৃষ্টি কমে গেছে, আমি এবার বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও গোপাল যাও, আজকের মতো সভা এখানেই মুলতুবি হলো। বেশ রাত হলো যে, দাঁড়ান, দরজা খুলছে। মন্ত্রী মশাই এত রাতে? কি দৌড় বন্ধ করলেন কেন? তোমার মোহর দ্বিগুণ করার মন্ত্রটা শিখিয়ে দিতে হবে। মাফ করবেন, ও আমি পারবো না। পারবো না বললে তো হবে না বাবু, তোমাকে বলতেই হবে। বদলে তুমি যা চাও তাই পাবে। মোহর, ধন সম্পত্তি, কি চাও? আমি আপনার মতো লোভী লোক নই মন্ত্রী মশাই, আমি দরিদ্র জাদুকর। কি বললে? আমি লোভী? আর তুমি কিসের লোভে এখানে এসে বসে আছো? আমি তা বুঝি না ভেবেছো? ভালো চাও তো আমাকে ওই মন্ত্র শিখিয়ে দাও, না হলে অন্য উপায় আমার জানা আছে। দেখুন, আপনার উপায় কি জানা আছে আমি জানি না, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে আমি ঠিক সময় দেখে নেব। কাজটা কিন্তু ভালো করলে না, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আরে আমার মাথায় এই বুদ্ধিটা এখনো খেলেনি কেন? ইস ইস ইস, অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না। এমন জিনিস মাথায় এসেছে তাতে এই রাজ্যের সবাই ঘোল খেয়ে যাবে। তবে এই কাজে মনে হচ্ছে বটা ঘটার সাহায্য লাগবে। যাই, ওদের কাছেই যাই।
বলে ফেলুন মন্ত্রী মশাই, কি কাজ? একটা বড় দাও মারার সুযোগ এসেছে। আপনি তো বলেন প্রতিবার, কিন্তু আমরা তো ফেঁসে যাই। ফেঁসে যাস তোদের নিজের দোষে। এবারে কাজটা ঠিকঠাক করতে পারলে তোরা প্রচুর মোহর পাবি। ঠিক আছে, বলে ফেলুন কি করতে হবে। চুপ চুপ, দেয়ালেরও কান আছে, তাই আমি তোদের কানে কানে বলে দিচ্ছি কি করতে হবে। বা মন্ত্রী মশাই, এবারে তো জব্বর ফাঁদ পেতেছেন। হ্যাঁ, দারুণ মন্ত্রী মশাই, দারুণ। এ কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেন ঠিক মতো ভাগ পাই। কি গোপাল, কাল কেমন বাজার করলে? কি আর বলবো মহারাজ, বাজারে কিছুই পেলাম না। আমার নাতনি পুঁটি ওই ছিপ ফেলে কতগুলি পুঁটি মাছ ধরেছে, ওই তাই দিয়েই রাতের রান্না হলো। যদিও গিন্নি বেশ গজগজ করছিল। ও গিন্নির একটু গজগজ করেই। মহারাজ, জাদুকর কেমন আছেন? তাই তো, কথায় কথায় জাদুকরের কথাই জিজ্ঞাসা করা হয়নি। মন্ত্রী তুমি বলো, তুমি বলো। মহারাজ, কাল রাতে আমি জাদুকরের নিবাসে গেছিলাম। আমি তাকে বললাম যে আমার রাজ্যের শ্রীবৃদ্ধির জন্য আপনাকে কোষাগারের সমস্ত মোহর দ্বিগুণ করতেই হবে। তা কি বললো সে? জাদুকর কিছুতেই রাজি নয়। শেষে আমি অনেক কষ্টে জাদুকরকে ভয় দেখিয়ে কোষাগারের সমস্ত মোহর দ্বিগুণ করতে রাজি করিয়ে ফেলেছি। সে রাজি হলো? হ্যাঁ মহারাজ, রাজি হয়েছে। আমি এও বলেছি একই সঙ্গে আমার নিজের সঞ্চয়ের সব মোহরও আমি দ্বিগুণ করব। এটা কি হলো? যে জাদুকর মহারাজের মুখের উপর না করে দিল জাদু শক্তি লোপ পাবে বলে, সে হঠাৎ মন্ত্রীর কথায় রাজি হয়ে গেল? না না, এর মধ্যে রহস্য আছে নিশ্চয়। কি রহস্য, কি রহস্য আমাকে জানতেই হবে। না মন্ত্রী না, এটা কখনোই ঠিক নয়। এভাবে অতিথিকে ভয় দেখিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো। আপনার কথার সাথে মহারাজ সম্পূর্ণভাবে সহমত আমি। এই ব্যাটা টেকোটার জন্যে কোনো পরিকল্পনায় সফল হবে না দেখছি। ঠিক আছে মহারাজ, আপনি যেটা ভালো বুঝবেন। তবে জাদুকর যদি চায় আমি আমার সঞ্চয়ের মুহূর্ত দ্বিগুণ করতে পারি মহারাজ। হ্যাঁ, সে তুমি পারো। আমার সঞ্চয়ে কিছু মোহর আছে, যদি সেগুলো দ্বিগুণ হয় তবে বড় ভালো হয়। মানে আমারও কিছু সঞ্চয়ে মোহর আছে, আমি গণনা করেছি মহারাজ। আমার রাশিতে ধনযোগ আছে। বুঝলাম, তা আর কেউ কিছু বলতে চাও? মোহরের মূল্য নহে যৎ সামান্য, 2 গুণ করলে হতে পারি ধন্য। মহারাজ যদি দিয়ে দেন অনুমতি, সাথে যদি থাকে জাদুকরের সুমতি। বেশ বেশ, তা কি মন্ত্রী? এ তো দেখি মেঘ না চাইতেই জল। হ্যাঁ ঠিক আছে, কাল নিয়ে আসুন, দেখছি কি করতে পারি। সবটাই তো জাদুকরের খেয়াল, আমি তো নিমিত্ত মাত্র। যা তো ঢোক। জাদুকর বেশি চিৎকার না করলেই হলো, কিন্তু জাদুবিদ্যায় যদি অদৃশ্য হয়ে যায়। না না না, এই তো এই তো। কি জাদুকর, এখন কি করবে তুমি? কোন জাদু দেখাবে? হ্যাঁ, আপনি বলেছেন তাই এর হাত পা মুখ বেঁধে নিয়ে এলাম, কিন্তু কিন্তু এখন কি করব? কি আর করবি, একে নিয়ে এবার নাচানাচি কর। একদম বোকা তুই। যা, একে নিয়ে যা, বেটাকে রাজ্যের সীমানা পার করে দিয়ে আয়। অবুঝুক, মন্ত্রীকে চটানোর ফল কি হয়। এবার শুরু করব আমি আমার খেলা। যা ভেবেছি সেটা সত্যি কিনা এই মোহরই তার প্রমাণ দেবে। তাই এই মোহরটাতে একটা বিশেষ চিহ্ন দিয়ে দিলাম। না, এবার রাজবাড়িতে যেতে হয়। গিন্নি, আমি এবার আসি। এসো এসো, তোমার হাতে ওটা কি? মোহর গো, মোহর। হ্যাঁ গো,
শুনলাম কোনো এক জাদুকর এসেছে, সে নাকি সবার ধন দ্বিগুণ করে দেবে বলেছে। মিছে কথায় কান দিতে নেই, বুঝলে? মিছে কথা? কি ভেবেছে তুমি? আমাকে বোকা বানাচ্ছ? তোমার হাতে মোহর কেন তা আমি বুঝি না। আমার যত শাড়ি আছে সব তোমাকে দ্বিগুণ করে দিতে হবে, এই বলে দিলাম। কি আশ্চর্য, তোমাকে কে বললো জাদুকর একটা শাড়িকে দুটো শাড়ি করে দিচ্ছে? কি বিপদ! বলি এখন যেতে দাও দেখি, এরপর তো শুনবো ঘটি বাটি সব নাকি দ্বিগুণ হয়ে যাবে। যত সব। এদের দিয়েই আমার কাজ হবে। এই পুঁটি, নাপলা, গুলটে, চাপা। কি গো দাদু, আমাদের জন্য কি নাড়ু এনেছো? আরে না না, সব সময় খালি খাই খাই। দাদু বলো শিগগির, আমরা এখন খেলাতে খুব ব্যস্ত। সেটা দেখতেই পাচ্ছি। শোন, তোদের একটা কাজ করতে হবে। এই কাজটা ভালোভাবে করলে তোরা যা চাইবি তাই খাওয়াবো। কিন্তু কাজটা কি দাদু? শোন শোন, এটা খুব মজার একটা কাজ, আমি তোদের কানে কানে বলবো, কেউ জানতে না পারে। কি সবাই দেখছি তাদের সঞ্চয় থলি করে হাজির হয়েছে দ্বিগুণ করে নেবার জন্যে। এর মধ্যে আপনারা আপনাদের পুঁটলি রাখুন, আমি নিয়ে যাব। সবার মোহর দ্বিগুণ করে ফিরে আসছি। গোপাল, তা তুমি কিছু দ্বিগুণ করবে না? হ্যাঁ, এনেছি মহারাজ। সবাই যখন করছে তখন এক যাত্রায় আর পৃথক ফল হবে কেন বলুন? বাহ বাহ, বেশ বেশ। গোপালও দেখছি আমার ফাঁদে পা দিল। কিন্তু কিন্তু গোপাল, তোমার থলি কোথায়? আমার থলির যে দরকার নেই, কারণ আমার কাছে এই একটি মোহর আছে। গোপালের কাছে মাত্র একটি মোহর? কি ব্যাপার গোপাল? আগে আমার গিন্নির আবদার মেটাতে সবই খরচা হয়ে যায় মহারাজ, সম্বল ওই একটি মোহর। ঠিক আছে গোপাল, দাও দাও দাও, ওই একটি মোহরই দাও। সবাই অপেক্ষা করো, জাদুকর তার ঘরে অন্য কাউকে যেতে নিষেধ করেছেন। মহারাজ, প্রকৃতির ডাক এসেছে, আমাকে একটু বেরোতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, যাও 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 গোপাল, যাও। এ কি, কেউ দেখছি নেই? জাদুকরই বা কোথায় গেল? মন্ত্রীকেও দেখছি না। যা ধরেছি মনে হয় তাই। আমাদের মোহর সব দ্বিগুণ হচ্ছে। আমি অবশ্য এতে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, কিন্তু তাও সঞ্চয়ের মোহর দিলাম। দ্বিগুণ হলে ক্ষতি কি? কিন্তু মহারাজ, মন্ত্রী মশাই তো বহুক্ষণ গেছেন, এত সময় তো লাগার কথা নয়। সবকিছু নিয়ে পালিয়ে গেল নাকি? ওরে বাবা, আমি যে সব দিয়ে দিলাম, এখন কি করি? গোপালের মাত্র একটা মোহর, আর সবার এত মোহর, তাই মনে হয় গোপালের মাথা কিছুটা বিগড়ে গেছে। ওই দেখে দেখি আমার পুটলি। কি ভাবছো গোপাল? তুমি কি ভেবেছিলে দুটোর জায়গায় 200টা মোহর হবে? মহারাজ, নির্ভুল একদম। আমার যা ছিল সব সব দ্বিগুণ হয়ে গেছে। আমি গণনা করে আগেই জানতাম যে সব দ্বিগুণ হবে। আমি যে চিহ্ন দেওয়া মোহর দিয়েছিলাম সেটা আসেনি, তার মানে আসলটা গায়েব। শ্যাকরা বলল এগুলো নকল মোহর, তার মানে আর সংশয় নেই। যা করার এবার আমাকেই করতে হবে। দাদু,
তোমার কথা মতো মন্ত্রী মশাইকে আড়াল থেকে পিছু নিয়েছিলাম। সে কি রে, মন্ত্রী রাজসভা থেকে অতিথিশালায় না গিয়ে মোহর নিয়ে সোজা বাড়ি? হ্যাঁ, তারপর খালি হাতে জঙ্গলের মধ্যে পোড়া বাড়ি। দাদু, তারপর আমরা দেখলাম মন্ত্রী মশাই ওই পোড়া বাড়ির ভিতর থেকে একটা মোহর ভর্তি বাক্স নিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে যাওয়ার আগে বটাকে বলছিলেন তিনি নাকি অনেক রাজ্যবাসীকে ঠকিয়েছেন, এরপর নাকি আরো ঠকাবেন। দাদু, ওই ঘরে বেশ অনেক কটা মোহরের ঘোড়া ছিল গো, আমরা তো দেখেই হাঁ হয়ে গেছি। বেশ বেশ, আচ্ছা তোরা এই পোড়ো বাড়িটা চিনতে পারবি তো? হ্যাঁ দাদু। ঠিক আছে, কাল রাতে তোরা আমার সঙ্গে যাবি। কি সবাইকে বেশ খুশি দেখছি। মন্ত্রীর দয়ায় দ্বিগুণ জাদুমোহর পেয়ে আমরা বেশ ভালো মন্দ খাচ্ছি, বলো। আরো একটা খুশির খবর আছে, আগামীকাল তোমাদের রানী মায়ের জন্মদিন, আর সেই উপলক্ষে সবার ভুরিভোজের ব্যবস্থার পাশাপাশি রাজ্যের সমস্ত প্রজাদের রানী নিজের হাতে একটি করে স্বর্ণমোহর বিতরণ করবেন। সাধু সাধু সাধু। ইস, এই মোহর যদি আমায় দিত তবে দ্বিগুণ করার নামে পুরোটাই হাতিয়ে নেওয়া যেত। মহারাজ, বলি কি, আজই তো জাদুকরের এখানে থাকার শেষ দিন, তাই মন্ত্রীকে বলে যদি এই 2 কলসি মোহর দ্বিগুণ করে নেন, তাহলে প্রজারা একটির জায়গায় 2টি করে মোহর পেত। বেশ বলেছ গোপাল, বেশ তাই হবে। মন্ত্রী, তুমি এই কলসি নিয়ে যাও। মহারাজ, বাইরে বেশ কিছু গ্রামবাসী জড়ো হয়েছে। ওদের অপেক্ষা করতে বলো, রানী একটু পরেই বিতরণ শুরু করবেন। ওরা অভিযোগ জানাতে এসেছে মহারাজ। সে কি? ওদের পাঠাও পাঠাও। মহারাজ, আমাদের মোহর কেউ নিতে চাইছে না, বলছে নকল মোহর। আপনি এর একটা বিহিত করুন মহারাজ। মহারাজ, গিন্নির গয়না গলাতে গিয়ে আমারও একই সমস্যায় পড়তে হয়েছে। বেটা বটা ঘটা কোনো কাজের নয়, বললাম রাত দিন পাহাড় দিবি, দুটোই হওয়া। আসুক একবার ভাগ চাইতে, দেবো একদম ঠিক করে। হ্যাঁ, এসব কি শুনছি মন্ত্রী? রাজ্যের সব মোহর নাকি নকল? যা, ফেসে গেলাম নাকি? আপনি কিছু ভাববেন না, আমি আছি তো, সব ঠিক করে দেব। আপনি বরং রানীমাকে ডাকুন। ঠিকই তো, ঠিকই তো। জাদুকরের সঙ্গে থেকে মন্ত্রী মশাইও বোধহয় জাদুবিদ্যা শিখেছেন। তুমি এসব কি বুঝবে গোপাল? এ হলো জাদুর মায়াজাল। কি মন্ত্রী, মোহর কোথায়? তাহলে কি সমস্ত প্রজারাই ঠিক বলছে? কি তবে ওই জাদুকরের মায়াজাল? এ মায়াজাল নয়, এ হলো মন্ত্রীর মোহজাল। ওই দেখুন। এই তো মন্ত্রী আমাদের লোভ দেখিয়ে পাপ কাজ করায়। একটা মোহরও আমাদের কপালে জুটলো না। না মানে ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আসলে জাদুকর মোহর দ্বিগুণ করার মন্ত্র শেখায়নি বলে তাকে রাতের অন্ধকারে সরিয়ে দিয়ে মন্ত্রী রাজসভায় জাদুকরের রাজি হওয়ার গল্প দিয়ে মোহর হাতাতে থাকে। হ্যাঁ, আসল মোহর প্যাকে পুরে তার বদলে নকল মোহর ফেরত দেয়, আর এই কাজে সাহায্য করে বটা ঘটা। আমার প্রথমেই সন্দেহ হওয়ায় আমি একটাই মোহর দিই, তাও বিশেষ চিহ্ন দিয়ে। সেটা ফিরে না আসতেই বুঝি এ হলো মন্ত্রীর মোহজাল। আর মন্ত্রীর উপর নজর রেখে সকল মোহরের আস্থানার সন্ধান দেয় আমার এই ছোট্ট বন্ধুরা। বাহ বাহ, চমৎকার। রাতেই ভূত সেজে সেখানে হানা দিয়ে নকল মোহর সরিয়ে নুড়ি পাথর পুড়ে দিই, আর তাতেই কেল্লা ফতে। ধন্য তুমি গোপাল, ধন্য তোমার নাতি নাতনি। আমি ঘোষণা করছি পুরস্কার গোপাল ও গোপালের নাতি নাতনিদের জন্য।
মন্ত্রীমশাই 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 বাড়ি আছেন নাকি? কি ব্যাপার হঠাৎ করে এই সময়? তা বটা গেল কোথায়? শ্রীমান ঘটা? ও কিছুদিনের জন্য শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি? ভালো ভালো, তাহলে তো কটা দিন জব্বর খাতির যত্ন পাবে রে। আগে হ্যাঁ, তা পাবে, আর সেই জন্যই তো আপনার কাছে আসা। বটা শ্বশুর বাড়ি গিয়ে জব্বর খাতির যত্ন পাবে, তা সেই জন্য তোর আমার কাছে আসার ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। বাবা, আপনি বুদ্ধিমান লোক হয়েও বুঝতে পারলেন না? এই দেখ, হিয়ালি ছেড়ে সোজা কথায় আয়, বল কেন এসেছিস? মন্ত্রীমশাই, আমি বিয়ে করতে চাই। বিয়ে? তোর বিয়ে? হ্যাঁ? ওরে হতভাগা, তোর মতো একটা অপগণ্ডকে কে দেবে মেয়ে? অমন করে বলবেন না মন্ত্রীমশাই, অমন কথা শুনলে যে ওই বুকের ভেতরটা ঘটাং করে ধাক্কা লাগে। আচ্ছা আচ্ছা, আপনিই বলুন, পাত্র হিসাবে আমি কি এতই খারাপ? মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, আপনার পায়ে পড়ি, আমার একটা বিয়ে দিয়ে দিন। এই যা তো এখন, আবদার কত, আমার একটা বিয়ে দিয়ে দিন। বলি, বিয়ে কি রথের মেলার পুতুল নাকি যে গেলাম আর একটাকে নিয়ে চলে এলাম? কথায় বলে লাখ কথা খরচ করলে তবে একটা বিয়ে হয়। ঠিক আছে, আমি অপেক্ষা করতেও রাজি আছি। যতই অপেক্ষা কর না কেন, এ জন্মে তোর আর বিয়ে হবে না। তার মানে আমার বিয়ের ব্যাপারে আপনি কোনো উদ্যোগই নেবেন না? পাত্র হিসেবে তুই যদি ভালো হতিস তাহলে না হয় একটা চেষ্টা করতে পারতাম, কিন্তু যেমন তোর কথাকার রূপ তেমনি সব বদগুণ, খারাপ কাজের আস্ত জাহাজ একটা। বাজে কথা বলবেন না তো, বাজে কথা বলবেন না। আজ অব্দি যত খারাপ কাজ করেছি সব ওই আপনার জন্যে। হ্যাঁ, সব আপনার জন্যে। তাই আমি যদি 1 আনা খারাপ হই, আপনি তাহলে 11 আনা খারাপ। হ্যাঁ, 11 আনা খারাপ। আর রূপের কথা বলছেন, আপনি নিজে কি? আপনি নিজে কি ঝাঁটা কাঠির মাথায় আলুর দম? তবে রে, আমি ঝাঁটার কাঠির মাথায় আলুর দম? হ্যাঁ, এই দেখেছো, এত বেলা অবধি কেমন নাক ডেকে ঘুম হচ্ছে? বলিহারি কুঁড়ে লোক একটা। এই ওঠো, বলি বেলা কত হলো খেয়াল আছে? ওঠো। বিরক্ত করো না, ছুটির দিন, প্রাণ ভরে ঘুমোতে দাও। কথা ছিড়ি দেখো, আজ ছুটির দিন, প্রাণ ভরে ঘুমোতে দাও। এদিকে ঘর দরের অবস্থা দিনে দিনে কি হচ্ছে সেটা একবার নজর করেছো? ব্যাস শুরু হয়ে গেল, কানের কাছে খ্যাচর খ্যাচর। বলি, ঘর দরের কি এমন অবস্থা হয়েছে শুনি? ও কানে শুনলে হবে না, চোখে দেখতে হবে। ওঠো, চলো আমার সঙ্গে। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার এতদিনের ঘরের এতদিনের দাওয়া। এই দাওয়ায় বসে হাত পাখা ঘুরিয়ে কত হাওয়া খেয়েছি। সে কথা বলছি না আমি বলছি দাওয়ার হালের কথা। তাকিয়ে দেখো কি অবস্থা হয়েছে দাওয়ার, চারদিক ফেটে একেবারে চৌচির। কদিনের মধ্যে না সারালে না দাওয়া থাকবে না, ভেঙে চুরে ধসে পড়বে। দাওয়ার অবস্থা তো দেখছি খুবই খারাপ। শুধু দাওয়া, এবার মুখটা একবার তুলে ঘরের চালের দিকে একবার তাকিয়ে দেখো। এই দেখো দেখো দেখো, ওপরে দেখো, চালের খড় যে ঝুরঝুর করে ঝরে পড়ছে। বলি, এমন ধারা চলতে থাকলে সামনের বর্ষায় তো সারা ঘর জলে ভেসে যাবে। হ্যাঁ, চালের অবস্থাও খুব খারাপ। মানছো তাহলে? এবার তাকিয়ে দেখো উঠোনের পাঁচিলের দিকে। দেখেছো পাঁচিলের জায়গায় জায়গায় কেমন খোবলা খোবলা গর্ত? কুকুর ছাগল তো ঢুকছেই, এবার শিয়ালও ঢুকবে। পাঁচিলের অবস্থাও খুব খারাপ। এবার চলো পুকুর ঘাটে, চলো। এই দেখো, পুকুর ঘাটে আবার কেন? না, এত সকালে আমি কিন্তু চান করতে পারবো না বলে দিলাম। আহা, চান করতে বলিনি, আমি বলছি নিজের চোখে পুকুরের অবস্থাটা দেখে আসতে। বলি, দেখতে পাচ্ছ? তাই তো। এ বাবা, কি বিচ্ছিরি পানা। আচ্ছা, রোজ চান করতে আসি, কিন্তু পানাগুলো তো নজরে আসেনি। নজরে পড়বে কেন?
সারাদিন ভোস ভোস করে ঘুমোলে এসব কি আর নজরে পড়ে কারোর? হ্যাঁ, তবে আজ যখন নজরে এনে দিলাম তখন এগুলো পরিষ্কার করবার ব্যবস্থা করো। এই পানা জলে আর নাওয়া যায় না। হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি? কি দাঁড়ালো? প্রথমত দাওয়া সারানো, তারপর চালে নতুন খড় চাপানো, তারপর পাঁচিল ঠিক করা, তারপর পুকুরের পানা পরিষ্কার করানো। ওরে বাবা, এই তো অনেক টাকা ধাক্কা। ধাক্কা এলে সামলাবে? আরে বাবা, যার জোরে সামলাবো সেই ট্যাঁকি তো খালি। ওসব কিছু বাহানা আমি শুনতে চাই না। হয় 2-1 দিনের মধ্যে সবকিছু সারিয়ে সুরিয়ে দেবে, না হলে কিন্তু যেদিকে দু চোখ যায় চলে যাবো, এই বলে দিলাম। হ্যাঁ, গিন্নি যা হুমকি দিল তাতে মনে হচ্ছে তাড়াতাড়ি ব্যবস্থা না করলে তো তুলকালাম বাড়িয়ে দেবে। কিন্তু কম পয়সা মজুরি দিয়ে কাকে দিয়ে করাই এখন? ধুর, মাথায় যে কিছুই আসছে না। আরে ঘটনা একলা একলা গাছতলায় বসে কি করছে? কিরে ঘটা, একলা একলা গাছতলায় বসে কার সর্বনাশ করার কথা ভাবছিস? না গোপাল দাদা, না। এতদিন যার যা সর্বনাশ করেছি, কিন্তু আর না। বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। তা হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি? মন্ত্রী মশাইয়ের সাথে বনিবনা হচ্ছে না বুঝি? কি করে হবে বলো? বেটা একটা আস্ত ধরিবাজ, শুধু মাথায় হাত বুলিয়ে দুনিয়ার খারাপ কাজ করিয়ে নেবার মতলব, অথচ আমার প্রয়োজনে পাশে নেই। ব্যাপার গুরুচরণ মনে হচ্ছে। তা কি হয়েছে সেটা কি আমায় খুলে বলা যায়? কেন যাবে না? আসলে ওই সকলে সুখে ঘরকন্যা করছে দেখে আমারও খুব ওই বিয়ে করতে ইচ্ছা হয়েছে। তা সে কথা ওই মন্ত্রীমশাইকে বলতে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, আমার মতন অপকণ্ডকে কে বিয়ে করবে? মা এই কথা বলেছে নাকি? শুধু কি তাই, হ্যাঁ, আরো বলল যে আমার যেরকম ওই কদাকার রূপ তেমনি সব বদগুণ, আমি নাকি একটা খারাপ কাজের জাহাজ। বলো তো কি অন্যায়? এ তো যার জন্য চুরি করি সেই বলে চোর। না, এ তো খুব অন্যায় কথা। একজনের যখন বিয়ে করার ইচ্ছে হয়েছে তখন চারটি খারাপ কথা বলে সেই ইচ্ছেতে জল ঢেলে দেবার তুই কে? বলো গোপাল দাদা, বলো। তাই ঠিক করেছি, জীবনে আর ওই লোকটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। পাজি মন্ত্রীর সাথে শাট করে এই বটা আর ঘটা অনেকবার অনেক কারণে আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে। আজ মৌকা পেয়ে এই বেটাকে বোকা বানিয়ে যদি আমার ঘরের কাজগুলো করিয়ে নেওয়া যায় তাহলে আর মন্দ কি? কি গো গোপাল দাদা, কিছু বলো। আচ্ছা, আমি যদি তোর বিয়ের ব্যবস্থা করে দিই? তুমি আমার বিয়ের ব্যবস্থা করে দেবে? তাহলে আমিও কথা দিচ্ছি গোপাল দাদা, সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো। ঠিক আছে, দেখি চেষ্টা করে। তুই বরং কাল একবার আমার সঙ্গে দেখা করিস, কেমন? আচ্ছা, আমার সন্ধানে তো কোনো পাত্রী নেই, সেক্ষেত্রে ঘটার বিয়ের ব্যবস্থা করতে হলে তো একটা ঘটক ধরতে হয়। কি করা যায়? মাথায় এসে গেছে, পাত্রী ছাড়াই বিয়ে। তাহলে একবার তার কাছে যেতে হয়। এই যে ঘটক, বাড়িতে আছো দেখছি। গোপাল, কি ব্যাপার বলতো? মানে কোনো বিয়ের সম্বন্ধ করতে হবে নাকি? তোমাকে দিয়ে সম্বন্ধ? এই কথা বলছো কেন গোপাল? বলবো না? আমার মেয়ের বেলায় কিরকম একটা নেকা বোকা জামাই গলায় ঝুলিয়ে দিয়েছিলে মনে আছে? বিয়ের পরের দিন থেকেই জামাইকে নিয়ে জ্বলে পুড়ে মরতে হচ্ছে। ডাক করে না, শোনা আমার ডাক করে না। এতদিন বাদে সে কথা তুলে আর কি লাভ বলো তো গোপাল? আরে তুলবো না। মেয়ের বিয়ের ঘটকালির জন্য কর করে 20 টাকা দিয়েছিলাম। সে কথা তো অস্বীকার করছি না, স্বীকার করছি। তাহলে এটাও স্বীকার করো যে পাত্র পছন্দ
পছন্দ হয়নি বলে তুমি আমাকে 10 টাকা ফেরত দেবে বলেছিলে। হ্যাঁ বলেছিলাম বটে, বলেছিলাম। কিন্তু আজ এতগুলো বছর কেটে যাবার পরেও তুমি আমাকে একটা টাকাও ফেরত দাওনি। মানে কি করবো বলো তো, ঘটকালির বাজার আজকাল খুব মন্দা, হাতে টাকা করি নেই, তাই দিয়ে উঠতে পারিনি। দিয়ে দেবো শিগগিরই দিয়ে দেবো। না না না, ওসব বললে তো চলবে না, আমারও খুব টাকার দরকার, তাই টাকাটা আমি আজই চাই। তোমার পায়ে পড়ি গোপাল, আমাকে আরো কটা দিন সময় দাও। হ্যাঁ কয়েকটা দিন সময় তোমায় দিতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও। খুব একটা কঠিন কাজ না হলে আমি রাজি আছি। খুব কঠিন কাজ কি? না 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 না, কোনো কঠিন নয়, কোনো কঠিন নয়, খুব সোজা। আমি শুধু তোমায় যা যা শিখিয়ে দেব, তুমি শুধু সময় মতো সেগুলোই উগড়ে দেবে। কি পারবে তো? শোনো কথা, কেন পারবো না, কেন পারবো না, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। তাহলে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, কানে কানে বলি। হ্যাঁ তবে খবরদার, এ কথা যেন 5 কান না হয়। তুমি নিশ্চিন্ত থাকতে পারো গোপাল, নিশ্চিন্তে থাকো। বলি দাওয়ায় বসে পা দোলালেই চলবে? হ্যাঁ, কাজগুলো করার ব্যবস্থা করবে না? কি কাজ? মরণ! বলি কাল যে কাজগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম গো। ও তাই বলো? ওই পুকুর পরিষ্কার করা আর ঘরে চাল ছাওয়াবার মতো চারটি ছাইপাশ কাজ তো? চিন্তা করো না গিন্নি, হয়ে যাবে। হয়ে যাবার কোনো লক্ষণই তো চোখে পড়ছে না, উল্টে দেখছি মহা ফুর্তিতে পা দোলাচ্ছ। এই পা দোলাতে দোলাতেই সে দুলতে দুলতে চলে আসবে গিন্নি। কে দুলতে দুলতে চলে আসবে? হ্যাঁ উমা, ওটা তো বদের ধারি ঘটা। হ্যাঁ ঘটা, ওই এখন কর্মের ঘট হয়ে আমার সব কাজ করে দেবে। শুধু মুখে কোনো রাটই না কেটে তুমি শুধু দেখে যাবে গিন্নি। গোপাল দাদা, গোপাল দাদা, আরে আয় আয় আয়, আরে তোর জন্যই তো বসে আছি রে। বলছিলাম কি কিছু ব্যবস্থা হলো? হলো মানে ধরে নে একরকম হয়ে বসে আছে। তাই নাকি? বুঝলি, পাত্রী দেখতে শুনতে বেশ ভালো, আর খুব বড় ঘর, বুঝলি। পাত্রীর বাবা ছিল কুচবিহারের প্রাক্তন মন্ত্রী। এই দাদা কি বলছো গো? হ্যাঁ কি বলছো? এই শুনেই তো আমার গায়ে কেমন কাটা কাটা দিয়ে উঠছে। আমার হবু শ্বশুর ওই কুচবিহারের প্রাক্তন মন্ত্রী? কি সব বলছে রে? কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে ঘটার বিয়ে দেবে? আচ্ছা, কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর সাথে ওনার আবার আলাপ হলো কবে? হ্যাঁ, কোনোদিন তো ওনার মুখে সব শুনিনি। না 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 না, পুরোটা শুনতে হচ্ছে। আরে তাহলে আর বলছি কি, তবে কি তবে? মেয়ে নাকি একটু বদমেজাজি। সে কি গো? না না, এমন কিছু নয়, তবে সে চায় তার স্বামী যেন ওই ঘরকন্যার কাজে বেশ পারদর্শী হয়। ঘরের কাজ বলতে? যেমন ধর ওই কুটনো কাটা, রান্না করা। ওসব আমি খুব পারবো। এতদিন তো একলাই হাত পুড়িয়ে করে এসেছি। তারপর ধর এই নিজের ঘরের চাল সারানো, দাওয়ায় মাটি লেপে নিকোনো, পুকুরে পানা জমলে তা নিজের হাতে পরিষ্কার করা। পারবো, ওসবও করতে পারবো। না, পারবো বললেই তো হবে না, তার জন্য তো পরীক্ষা দিতে হবে বাবা। কোথায় পরীক্ষা দিতে হবে? এই ধর আমার বাড়িতে দেখ না, ওই আমার ঘরের চাল ফুটো, দাওয়া ফাটা, পাঁচিল ধসা, পুকুরে পচা পানা। তোমার বাড়িতে পরীক্ষা দিলেই চলবে? হ্যাঁ চলবে। আরে আমি তো তোর হয়ে উমেদারি করবো রে। তবে মনে রাখিস, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারলেই কিন্তু কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে তোর বিয়ে। টাকা করি, গয়নাগাটি, ভালো মন্দ, খাওয়া দাওয়া কিছুরই অভাব থাকবে না তো। আমি পরীক্ষাও দেব, আবার ভালোভাবে উত্তীর্ণও হব। বলো কবে থেকে লাগতে হবে? বলো। পারলে কাল থেকেই, কারণ তাদের আবার মেয়ের বিয়ে দেবার খুব তাড়া, বুঝলি। আমি কাল থেকেই লেগে পড়বো। শোন, তবে তার আগে ভালো করে সবকিছু ভেবে নিবি, ভাবিস না যেন যে আমি আবার তোকে মাগনায় খাটিয়ে নিচ্ছি। তোর কি যে বলো,
তুমি আবার খাটিয়ে নেবে কেন? ভালো বিয়ে করার জন্যে এটাই তো আমার পরীক্ষা। তাহলে আজ আয় কেমন? কাল সকাল সকাল চলে আসিস। ভোর ভোর এসে একেবারে একেবারে জান লড়িয়ে দেবো। হ্যাঁ, জান লড়িয়ে দেবো। হ্যাঁ, তারপর তারপর বিয়ে। হ্যাঁ, বিয়ে দেখিয়ে দেবো। ওই বজ্জাত মন্ত্রীকে দেখিয়ে দেবো যে ভালো পাত্রীর সাথে আমারও বিয়ে হয়। হ্যাঁ, আমারও বিয়ে হয়। এগো বুড়ো, তোমার পেটে পেটে এত দুর্বুদ্ধি? বলি কুচবিহারের প্রাক্তন মন্ত্রীকে তুমি চেনো? কসবিন কালেও না। তাহলে দেখো, পাজি মন্ত্রীর সাথে হাত মিলিয়ে এই বটার ঘটা অনেকবার অনেক কারণে আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে। আজ মৌকা পেয়ে ঘটা বেটাকে বোকা বানিয়ে যদি আমার ঘরের কাজগুলো করিয়ে নেওয়া যায় তাহলে আর মন্দ কি? ওই যে কথায় আছে না, শঠে ষাট্ঠং সমাচারে। যাই, এখন চাল ছাইবার খড় আর খানিকটা মাটি এনে রাখি। যত কষ্টই হোক না কেন সব পরীক্ষায় ভালো করে উত্তীর্ণ হতেই হবে। হ্যাঁ, আর একবার উত্তীর্ণ হতে পারলেই ওই কথায় আছে না, রাজকন্যে আর আর অর্ধেক রাজত্ব। তারপর তারপর ওই কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ে বলে কথা। হ্যাঁ, বৌঠান বৌঠান, এই গোপাল দাদা কোথায়? এ তো মনে হয় এখনো ঘুমোচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ডেকে দিচ্ছি। এই শুনছো, ঘটা এসেছে। এই ঘটা, তুই এসে গেছিস? কোনটা আগে শুরু করব বলো? আর সেটা তোর ইচ্ছে। তাহলে সব থেকে আগে ওই ঘরের চালটাই ছেয়ে ফেলি। তাহলে তাই ফেল। ওই দেখ উঠোনের কোণে খড়ের আঁটি রাখা আছে। আর মইটা গিনি, ওই মইটা কোথায় গো? ওই রান্নাঘরের পেছনে। আমি তাহলে চট করেই নিয়ে আসি। তাহলে আমি একটু ঘুরে আসি। যে খাই চিনি তারে যোগাই চিন্তামণি। বাবা, দেখে তো মনে হচ্ছে সব কাজ শেষ। গিন্নি, গিন্নি, ওগো দেখে যাও কি কাজটাই না করেছে তোমার ঘটা। ঘরের চাল ছাওয়া শেষ, মাটি আর গোবর দিয়ে দাওয়া লেপার কাজও খতম। আর ওদিকে তাকিয়ে দেখো দেখো, পাঁচিলের গর্ত মর্ত সব ভরাট করে দিয়েছে। তা সে বাবু এখন কোথায়? পানা সাফ করতে পুকুরে গেছে গো। তা যাই বলো বাবু, পাজি বদমাইশ যাই হোক না কেন, ঘটা কিন্তু খুব কাজের গো। বিয়ের নেশা বড় নেশা, ওই নেশায় হয়েছে পাগল। আর ওই পাগলটাকে এই গোপাল বানিয়েছে যে ছাগল। যাই, একবার পুকুর পাড় থেকে ঘুরে আসি। কিরে ঘটা, একদিনের মধ্যেই তো সব কাজ করে ফেললি দেখছি। তার মানে পরীক্ষায় তুই উত্তীর্ণ। কিরে, এমন করে হাত পা চুল করছিস কেন? ওরে বাপরে, এই পানার ভিতরে কি পোকার ঝোঁক! কামড়ে কামড়ে ছিঁড়ে দিয়েছে একেবারে। ঠিক আছে ঠিক আছে, কাজ যখন হয়ে গেছে তখন চারটি ভাত খেয়ে তারপর বাড়ি যা। না গো গোপাল দাদা, না, আজ আর খাবো না। সারাদিন খেটে বড্ড হাতে পায়ে ব্যথা হয়ে গেছে গো। তারপর তার উপরে চুলকানি। আর আর একদিন এসে খেয়ে যাবো খন। হ্যাঁ, আর একদিন এসে খেয়ে যাবো। আরে ঠিক আছে ঠিক আছে, তবে কাল সকাল সকাল চলে আসিস কিন্তু, তোকে নিয়ে ঠিক জায়গায় যাব। ঠিক আছে। ঘটা বেটার ছেলে কাল আসবে বলে সেই যে গেল, আর তো পাত্তা নেই। ভালোই হয়েছে, যত দেরি করবে ততই মঙ্গল। কি এই 5-5টা দিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? আর বলো না গো, আর বলো না। বাড়ি গিয়েই তো
সে কি জ্বর, তার উপর সারা গায়ে দাগড়া দাগড়া চুলকানি। শিখিরি, তা আজ ভালো আছিস তো? হ্যাঁ। তাহলে আর দেরি নয়, এক্ষুনি যেতে হবে। তুই অনেক দেরি করে ফেললি, জানি না কপালে কি আছে। চল চল চল। ঘটক মশাই, ও ঘটক মশাই, এই যে পাত্র, তোমার কথা মতো সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে 4 হাত এক করে দাও। আর তো 4 হাত এক হবে না। না। কেন? সব পরীক্ষায় তো উত্তীর্ণ। আরে বোঝো কথা বোকা, আরে উত্তীর্ণ হলে কি হবে? গত পরশুর লগ্নে সে মেয়ের তো বিয়ে হয়ে গেছে, এখন আর কিছু হওয়ার নেই। হ্যাঁ নয় বাবা, হ্যাঁ এত দেরি করে এলে কি চলে? এ বাবা, আমার তাহলে আর বিয়ে হবে না? হ্যাঁ, আর বিয়ে হবে না? ও গোপাল দাদা, আমার আর বিয়ে হবে না। কাঁদিস না ঘটা, কাঁদিস না। দেখ, চেষ্টা তো আমরা কম করলাম না, কিন্তু কপাল খারাপ। লেগে থাকো বাবা, একবারে এঁটুলির মতো লেগে থাকো। একদিন না একদিন তোমার বিয়ে আমরা দেবই দেব। কি বলো গোপাল? সত্যি 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 সত্যি। নে নে, এবার একটু হাস। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। গোপাল আজও ডুব মেরেছে? হ্যাঁ মহারাজ, এই নিয়ে পরপর 3 দিন হলো। আমি কিন্তু সব হিসেব রাখছি। এটা কি মন্ত্রী? এটা হলো গোপালের রাজসভায় ডুব মারার হিসেব মহারাজ। আমার হিসেব বলছে গোপাল এই সপ্তাহে মোট 4 দিন রাজসভায় ডুব মেরেছে। আগের মাসে 21 দিন, আর এই বছরে মোট 256 দিন। গোপাল মারবে ডুব, এটাই করেছে পণ। ঘরে বসেও সে পায় প্রতি মাসের বেতন। মহারাজ, আপনি এবার কিছু একটা করুন। গোপাল দিন দিন বড্ড অলস হয়ে পড়ছে। অলস না ঘোড়ার ডিম, সব ফাঁকি মারার তাল। মহারাজ নরম মনের মানুষ, তাই মহারাজ গোপালকে কিচ্ছু বলেন না। আমি মহারাজের জায়গায় থাকলে কবে গোপালকে ঘাট ধরে রাজসভা থেকে বার করে দিতাম। হ্যাঁ মহারাজ, গোপাল রাজসভা কামাই করে ঘরে বসে বেতন পাবে, এটা কিন্তু কিছুতেই চলতে পারে না। গোপালের শাস্তি চাই। এই তো হুঁটা ঠিক জায়গা মতন দিয়েছি, এবার আগুন জ্বললো বলে। আচ্ছা আচ্ছা, আমি কথা দিচ্ছি, এবার আমি যে করেই হোক গোপালের আলসেমি দূর করেই ছাড়ব। গোপাল শাস্তি পাবেই। ওহ, সংসারের জন্য খেটে খেটে জীবনটা শেষ হয়ে গেল আমার। ওদিকে মহারাজ বেলা অবধি নাক ডেকে ঘুমিয়েই চলেছে। এই বলি শুনতে পাচ্ছ? জানি তো, এখন কোনো কথাই মহারাজের কানে যাবে না। আজ আমার একদিন কি তোমার একদিন। এই বলি, তুমি উঠবে? অনেক হয়েছে, আর নয়। আজ জম্মের মতন তোমার ঘুম বার করছি আমি। বৃষ্টি বৃষ্টি গিন্নি, বৃষ্টি পড়ছে, আমাদের ঘরের চাল ফুটো হয়ে গেছে গিন্নি। বৃষ্টি বৃষ্টি। না, বৃষ্টি নয়, আমি তোমার গায়ে জল ঢেলেছি। সকাল সকালে কেমন রসিকতা গিন্নি? সকাল আবার কাল হবে গো। এখন সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে। বলি এবার উঠে একটু রাজসভার দিকে যাও, গিয়ে মহারাজকে নিজের সোনার চাঁদ পানা মুখটা একবার দেখিয়ে এসো। গত 2 দিন তো রাজসভায় ডুব মেরে ঘরে বসে মোষের মতন ভসভস করে ঘুমোচ্ছ। এমন চলতে থাকলে না, মহারাজ কোন দিন না কোন দিন তোমায় ঘাড় ধরে রাজসভা থেকে বার করে দেবেন। বলি তখন খাবো কি? এই বলি, তুমি উঠবে? বাপরে বাপ, গিন্নির গলা তো নয় যেন ফাঁকা কলসি। তোর
একটু শান্তি করে ঘুমানোর উপায় নেই? এটাই একবার রাজসভায় গিয়ে মহারাজকে নিজের মুখখানা দেখিয়ে আসি। শুভ সকাল মহারাজ। হ্যাঁ, বলো কি গোপাল, এখন শুভ সকাল? আগে সেটা বলতে হয় বলে বললাম মহারাজ। আমার কাছে আজ অশুভ সকাল, কারণ আমার গিন্নি আমার কাঁচা ঘুমটা চটকে একেবারে চচ্চড়ি করে দিয়েছে মহারাজ। তাও ভালো, গোপালের মুখটা আজ দেখা গেছে, না হলে তো তুমি আজও রাজসভায় ডুব মারতে গোপাল। ও, আমার মুখটা না দেখলে বুঝি আপনার ভাত হজম হয় না মন্ত্রী মশাই? বেশ তো, রোজ খাওয়ার পর আপনি আমার বাড়িতে এসে আমায় দর্শন করে যাবেন, তাতে ভাতও হজম হবে আর আপনার ঘুমটাও ভালো হবে। দেখেছেন মহারাজ, গোপাল একে দেরি করে এসেছে, তার উপর কেমন মুখ চালাচ্ছে। গোপাল, অনেক অনেক সহ্য করেছি, আর নয়। তুমি দিন দিন বড় অলস হয়ে পড়ছো। এইভাবে চলতে থাকলে কিন্তু আমি তোমাকে রাজসভা থেকে সারা জীবনের মতন বহিষ্কার করব। গোপাল, ওঠো গোপাল, মহারাজ তোমাকে কিছু বলছেন। মহারাজ, গোপাল কিছুই শুনছে না, গোপাল এখন ঘুমের দেশে। এই গোপাল, তুমি উঠবে? এই ওঠো, ওঠো বলছি, ওঠো। এবার আমি না পাগল হয়ে যাব। গোপালের আলসেমি কিভাবে দূর করা যায় সেই নিয়ে কিছু ভাবলেন মহারাজ? ভেবেছি মন্ত্রী, অনেক অনেক ভেবেছি। প্রণাম মহারাজ, আমাকে ডেকে পাঠিয়েছেন? শোনো রাজবৈদ্য, তোমাকে গোপালের জন্য এক বিশেষ পাচন তৈরি করতে হবে, যেটা খেয়ে গোপালের আলসেমি বুঝলে ওই সারা জীবনের মতন পালিয়ে যাবে। আলসেমি দূর করার পাচন? ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি এক্ষুনি বাড়িতে গিয়ে ওই আলসেমি দূর করার পাচন বানিয়ে নিয়ে আসছি। বেশ, আজ রাজসভায় আমি নিজের হাতে গোপালকে সেই পাচন খাওয়াবো, যে করেই হোক আমি গোপালের আলসেমি দূর করেই ছাড়বো। মহারাজ, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে আপনি গোপালকে শাস্তি দেবেন। কিন্তু বিপদের সময় গোপালই সবার আগে ঝাঁপিয়ে পড়ে মন্ত্রী, তাই শাস্তি দেওয়ার আগে একবার গোপালকে সুস্থ করে তোলার চেষ্টা আমি করবই। তাতেও কাজ না হলে তারপর আমি গোপালকে শাস্তি দেব। এত সহজে আমি গোপালকে ছাড়ব না। গোপালের একটা শাস্তির ব্যবস্থা করে তবেই আমি ছাড়ব, এই বলে দিলাম। এই তো পেয়েছি। মালির কাজটা যদি গোপালকে দিয়ে করানো যায় তাহলে গোপালের আলসেমিও দূর হবে আর গোপালও শাস্তি পাবে। হ্যাঁ, এই যে এদিকে শোন শোন। বলুন মন্ত্রী মশাই। আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। মহারাজ বলে দিয়েছেন আগামী 7 দিন তোমাকে আর রাজবাড়িতে আসতে হবে না। হ্যাঁ, মহারাজ বলেছেন? কই, উনি তো কিছু। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বেশি কথা বললে মহারাজকে বলে তোমার সারা জীবনের ছুটির ব্যবস্থা করে দেবো, সেটা ভালো হবে? না না, এমন করবেন না মন্ত্রী মশাই, এমন করবেন না। তাহলে এখনই বাড়ি পালাও, পালাও, আর আগামী 7 দিন রাজবাড়ি মুখো হবে না, এই বলে দিলাম। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা। মহারাজ, এই পাঁচন গোপালের পেটে গেলেই গোপালের সব আলসেমি দূর হয়ে যাবে। কিন্তু গোপাল কোথায়? তার তো এখনো দেখা নেই। গোপাল আজও সময় মতন রাজসভায় এলো না। এই নিয়ে মোট 5 দিন হলো। আমি কিন্তু সব হিসেব রাখছি মহারাজ। প্রহরী, ও প্রহরী!
বলুন মহারাজ। এই এক্ষুনি গোপালের বাড়িতে গিয়ে গোপালকে তুলে সোজা আমার কাছে নিয়ে এসো। গোপাল, হাই গোপাল, ওঠো ওঠো বলছি, গোপাল। আমাকে আরেকটা ঘুমোতে দাও গিন্নি। চোখ খুলে গোপালের মাথায় পড়বে বাজ, যখন দেখবে সামনে দাঁড়িয়ে গিন্নি নয় স্বয়ং মহারাজ। রাজবৈদ্য, নিয়ে এসো তো, নিয়ে এসো তোমার পাচন। আর মন্ত্রী, তুমি গোপালের মুখটা খুলে ধরো। কি ঘুম রে বাবা! মহারাজ গোপালকে এক শিশি পাচন খাইয়ে দিল, আর গোপালের কোনো হুঁশ নেই। হ্যাঁ, এবার গোপালের সব আলসেমি দূর হয়ে যাবে। কিন্তু সেটা পরীক্ষা করার জন্য তো আগে গোপালকে ঘুম থেকে তুলতে হবে। ঠিক বলেছেন রাজপণ্ডিত। মহারাজ, আমরা একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওঠো গোপাল, 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 ও বলছি। কি আমি রাজসভায় এলাম কখন? তুমি নিজে আসনি, আমি তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি গোপাল। এবার যাও যাও, তুমি নিজের জায়গায় গিয়ে চুপটি করে বসো। উফ, এটা গোপাল ভাঁড় না সাক্ষাৎ কুম্ভকর্ণ! এমন মরার মতো ঘুম ঘুমোতে আমি আগে কাউকে দেখিনি। ওই দেখুন মহারাজ। উফ, ওহ, গোপালের এই ঘুমের জন্য এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। না, আমার পাচন গোপালের শরীরে কোনো কাজই করলো না। মহারাজ, গোপালের আলসেমির সঙ্গে আমরা পেরে উঠব না। বললেই হলো পেরে উঠবো না? আমার কাছে গোপালের আলসেমি দূর করার একটা ওষুধ আছে মহারাজ। কি ওষুধ মন্ত্রী? রাজবাড়ির মালিক 7 দিনের জন্য ছুটি নিয়ে দেশের বাড়িতে গেছে মহারাজ। তাই গোপাল যদি এই 7 দিন মালির কাজ করে তাহলে কাজের কাজও হবে আর গোপালের আলসেমিও দূর হবে। হ্যাঁ, মালি দেশের বাড়ি গেছে? তো কবে গেল, কখন গেল? ও, আমি তো কিছুই জানি না। আপনি জানবেন কি করে? আমি তো মালিকে ছুটিতে পাঠিয়েছি। আগে সেটা বড় কথা নয় মহারাজ। একবার ভাবুন, কুয়ো থেকে জল তোলা, রাজবাড়ির ফুলবাগানের পরিচর্যা করা, এসব খুব পরিশ্রমের কাজ। এই কাজটা যদি গোপাল করে তাহলে ও আর ঘুমানোর সময়ই পাবে না। ওই শয়তান মন্ত্রীটা ঘুম চটকানোর জন্য এই ফোন দিয়ে আসছে। বেশ বেশ, তাই হবে। গোপাল, এই গোপাল! আগে আমাকে ডাকছেন মহারাজ? হ্যাঁ, কাল থেকে তোমাকে রাজবাড়িতে মালির কাজ করতে হবে গোপাল। তাই কাল সকাল সকাল রাজবাড়িতে চলে এসো। কি কি কাজ করতে হবে সেটা বরং মন্ত্রী তোমাকে বুঝিয়ে দেবে। ও হ্যাঁ, আর একটা কথা, কাল যদি সঠিক সময়ে রাজবাড়িতে এসে না পৌঁছো তাহলে আর কোনোদিনও এই রাজবাড়ি মুখ হওয়ার দরকার নেই তোমার। আমি তোমাকে সারা জীবনের মতো রাজসভা থেকে বহিষ্কার করব, এই আমি বলে দিলাম। আজকের মতো রাজসভা এখানেই শেষ। এবার গোপাল তুমি পালাবে কোথায়? যা, মহারাজ আমার উপরে খুব রেগে আছেন বলে মনে হলো। না না, এত সহজে আমি মন্ত্রীকে ছাড়বো না। আমার ঘুম যে চটকাবে, আমি তাকে চটকে একেবারে চচ্চড়ি করে ছাড়বো, বলে দিলাম। এই যে গোপাল, সঠিক সময়ে চলে এসেছে দেখছি। নাও এবার কাজ শুরু করো, শুরু করো। কি করতে হবে সেইটা তো বলুন মন্ত্রী মশাই। প্রথমে তোমাকে ওই কুয়ো থেকে বালতি করে জল তুলতে হবে। তারপর
রাজবাড়িতে যত গাছ আছে সব গাছের গোড়ায় জল দিতে হবে, একটা গাছও যাতে বাদ না যায়। ওরে বাবারে, এই যে বড় পরিশ্রমের কাজ। এদিকে আজ ঘুমটাও ঠিক মতো হয়নি, গায়ে একটু বল পাচ্ছি না। আজ গোপালকে এমন খাটাবো যে এক হাত জিভ বেরিয়ে আসবে গোপালের। একটু চোখ সরিয়েছি অমনি ঘুম। দাঁড়াও গোপাল, দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি হাত চালাও গোপাল, তাড়াতাড়ি হাত চালাও। আর শরীর চলছে না মন্ত্রী মশাই, ঘুম, একটু ঘুম। খবরদার নয় গোপাল, চোখ বন্ধ করলেই গায়ে জল ঢেলে দেবো, এই বলে দিলাম। না, মন্ত্রীটা বড্ড বার বেড়েছে দেখছি। ঠিক আছে, কালকের দিনটা আসতে দাও, আমিও দেখবো মন্ত্রী তুমি কি করে আমার ঘুমে বাধা দাও। বাহ বাহ বাহ, গোপাল তো ভালোই কাজ করছে দেখছি। করবেই তো মহারাজ, আমি গোপালকে চোখে চোখে রেখেছি না, আমি কিছুতেই গোপালকে দু চোখের পাতা এক করতে দিচ্ছি না। এইভাবে টানা 7 দিন কাজ করতে পারলেই গোপালের সব আলসেমি একেবারে বেরিয়ে যাবে। ওরে বাবারে, আর পারছি না। কি তুমি উঠোনে শুয়ে ঘুমোবে নাকি? এই ওঠো ওঠো ওঠো। আর ওঠার শক্তি নেই গিন্নি, ওই শয়তান মন্ত্রী আর মহারাজ মিলে আমার আলসেমি দূর করার জন্য আমাকে পুরো গাধার মতন খাটিয়েছে আজ। যাক, এইবার যদি তোমার ঘুম কমে। গোপাল ঘুমোবে, কাল সারা দিন ঘুমোবে, ওই শয়তান মন্ত্রীর সামনেই ঘুমোবে, মন্ত্রী কিচ্ছু বলতে পারবে না। এমন ব্যবস্থা করব যে ওই শয়তান মন্ত্রীটা আমাকে ঘুম থেকে আর ডাকবে না। কাল একটুও ঘুম হয়নি, আজ থেকে নাক ডেকে ঘুমাবো আমি। এইবার জমবে খেলা। আজ গোপালকে এমন খাটাবো যে গোপালের হাত পা সব খুলে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে তো চেনো না গোপাল। ওই তো মন্ত্রী মশাই এদিকেই আসছেন, এবার মন্ত্রীকে দেখিয়ে এই গামছায় মোড়া পাথরটা কুয়োর জলে ফেলে দিতে পারলেই হলো। গোপাল ওটা কি ফেললো? ব্যাস, এবার আমি নিশ্চিন্ত। মহারাজের দেওয়া সব সোনা দানা আমি আমার গামছায় মুড়ে এই কুয়োর জলে ফেলে দিলাম। এবার চোর ডাকাতের হাত থেকে মুক্তি, যখন দরকার হবে তখন এসে বার করে নিয়ে যাব। যাই, এবার কাজ শুরু করি। ও এই ব্যাপার,
আমি যে সব দেখে নিলাম এটা গোপাল জানতেই পারেনি। কাজ করতে করতে গোপাল আজ আবার ঘুমিয়ে পড়বে, আর সেই ফাঁকে আমি তোমার সব সোনাদানা জল থেকে তুলে নেব গোপাল, বুঝেছ? এই তো গোপাল ঘুমে কাদা, এই সুযোগ। না না, হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না। না 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 না, ঠিক আছে, আবার তুলি। হচ্ছে না, না না হচ্ছে না, কই এখানে আছে না, না এখানেও নেই। যাই তো, গিয়ে একবার দেখে আসি গোপাল কেমন কাজ করছে। কি এত জল এলো কোথা থেকে? কৃষ্ণনগরে আবার বন্যা হলো নাকি? এই মরকট মন্ত্রী, আর কি করছো কি তুমি? জব্বর ঘুম হলো। কি মন্ত্রী মশাই ভালোই কাজ করেছেন দেখছি। আর বলবেন না মহারাজ, কুয়োর মধ্যে আমার এক দামি জিনিস পড়ে গেছে, সেটাই তোলার চেষ্টা করছি। মিথ্যে কথা মহারাজ, কুয়োর মধ্যে মন্ত্রী মশাইয়ের কিছুই পড়ে যায়নি। পড়েছে আমার গামছা, আর গামছায় বাঁধা সোনাদানা নয়, ছিল রাস্তার পাথর। নয়, হ্যাঁ, আপনাকে দিয়ে কাজ করানোর জন্য ওটা ছিল গোপালের একটা চাল। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই লোভে পড়ে এত জল তুলেছেন যে আগামী 7 দিন আর গাছে জল দিতে হবে না। তাই আগামী 7 দিন আমারও আর রাজবাড়িতে আসার দরকার নেই। এবার আমি চলি মহারাজ, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নিই। মন্ত্রী, এত লোভ তোমার? ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম গামছায় সত্যি সত্যি সোনাদানা আছে। মরকট, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে জলে ডুবিয়ে মারবো, এই আমি বলে দিলাম। মরে গেলাম রে বাবা। গোপালের আলসেমি দূর করা আমার কাজ নয়। গোপাল, তোমার বুদ্ধির সামনে আমরা কেউ দাঁড়াতে পারবো না। তুমি হলে মহান। আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা রাজ্যকে পুরস্কৃত করবেন। সবার প্রথমে আমি ডেকে নেব কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে। বরাবরের মতো এবারও কৃষ্ণনগর থেকে আসা খাজনা আমার দরবারে অনেক আগে পৌঁছেছে এবং আমি তাতে ভীষণ খুশি। নবাব বাহাদুর উপহার স্বরূপ কৃষ্ণচন্দ্রকে তুলে দিচ্ছেন 1000 মোহর। সাবাস কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে এত ভালো ফলন, এত ভালো মৎস্য চাষ, উন্নয়নে আমি খুশি। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ, ধন্যবাদ জাহাপানা, ধন্যবাদ। মহারাজ, আপনার সম্মান মানে আমাদের রাজ্যের সম্মান।
আজ আমাদের চাষি ভাই জেলে ভাইয়ের পরিশ্রমের ফসল আমরা পাচ্ছি। ঠিক বলেছ গোপাল। আর এর জন্যে সব থেকে বড় ভূমিকা কিন্তু আমাদের বিজ্ঞানীর। ঠিক বলেছেন মহারাজ, বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কৃত সার এবং মাছেদের খাবারে আজ এই সম্মান। এরপর ডেকে নেব বর্ধমানের রাজাকে। তোমরাও বেশ যথেষ্ট খাজনা দিয়েছো, তাই তোমরা পাবে 500 মোহর উপহার। এরপর ডেকে নেব সব শেষে আসবে খাম্বাজ রাজ। খাম্বাজ রাজ্য থেকে এবার প্রাপ্ত খাজনার পরিমাণ খুবই নগণ্য, তাই শর্তানুযায়ী আমি খাম্বাজ রাজ্যের থেকে 500 বিঘা জমি শাস্তি স্বরূপ কেড়ে নিলাম। এ কি করছেন জাহাপানা? এরকম ভাবে আমার রাজ্যকে সকলের সামনে অপমানিত করবেন না। চুপ করো, শর্ত যা ছিল তাই করেছি। সারা বছরে তোমার রাজ্যে মাত্র 5 মণ ধান হয়েছে। ছি 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 ছি। এই তুমি খাম্বাজ রাজ্যের রাজা, ফের যদি তোমার রাজ্যে এত কম উৎপাদন দেখি তো পুরো রাজ্যটাই কেড়ে নেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই পুরস্কার বিতরণের পালা শেষ হলো। আপনারা সবাই আসুন। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো! মহারাজ, এত সহজে ভেঙে পড়বেন না, আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। কিন্তু ঘুরে দাঁড়াবো যে, তার জন্যে আমাদের তো সেরকম আবহাওয়া নয় যে যে আগামী 3 মাসের মধ্যেই মাঠে একেবারে সোনার ফসল ফলিয়ে দেব। দেখুন মহারাজ, কৃষ্ণচন্দ্রের রাজ্যের মাটি আর আমাদের রাজ্যের মাটির মধ্যে এমন কোনো আহামরি পার্থক্য নেই। তবুও কৃষ্ণচন্দ্রের রাজ্য আমাদের থেকে শতগুণে এগিয়ে। তার কারণ ওদের রাজ্যের জমিতে ব্যবহার করা সার এবং পরিচর্যা, পুকুরে দেওয়া মাছেদের খাবার, এই সব কারণেই ওই রাজ্যের উৎপাদন বেশি। তাহলে এক্ষুনি কৃষ্ণনগরের কাছে ওদের চাষ আবাদের পদ্ধতি বিস্তৃত বর্ণনা জানতে চেয়ে চিঠি লিখে পাঠাও। না মহারাজ, কৃষ্ণচন্দ্র কখনোই আমাদেরকে ওদের রাজ্যের সমৃদ্ধির গোপন রহস্য নিজে থেকে বলতে চাইবে না। তাছাড়া ছলে বলে কুশলে কৃষ্ণচন্দ্রকে রাজি করানো গেলেও মাঝে বাধা হয়ে দাঁড়াবে ওই গোপাল। তাই জন্য অন্য কোনো উপায়ে সব জানতে হবে। পেয়ে গেছি কোন মন্ত্রী। আমাদের রাজ্যে এখন বেশ খুশির সময়। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ, ক্ষেত ভরা ধান, পুকুরে কিচকিচ করছে মাছ। তারপর গতকাল বাংলার নবাবের কাছ থেকে সব থেকে বেশি খাজনা দেওয়ার জন্যে পুরস্কারও পেয়েছি। সবই মহারাজ আপনার আশীর্বাদে। আপনার মতন প্রজাবৎসল রাজা না থাকলে আমাদের রাজ্যে এরকম উন্নতিই হতো না। গোপাল, তুমি তোমার তেল দেওয়াটা বন্ধ করো। হাটে তেলের দাম কিন্তু এখনো কমেনি। এই তোমরা একে অপরের পেছনে লাগাটা বন্ধ করো তো। আমি তোমাদেরকে একটা সুখবর শোনাতে চলেছি। তোমরা প্রত্যেকে নিজেদের কাজ সুষ্ঠুভাবে করো, তাহলে এর পরের বছরেও আমরা যথেষ্ট খাজনা জমা করতে পারবো। সবই তো হলো মহারাজ। এই আনন্দে যদি একটু পেট পুজোর ব্যবস্থা হতো তাহলে মন্দ হতো না। জানি জানি তুমি এরকমই একটা বায়না করবে, আর সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। আর তাই আগে থেকেই পেট পুজোরও বন্দোবস্ত করে রেখেছি। উমা, খাবার কি শুধু গোপালের জন্যই? আমরা সবাই ব্রাত্য? আরে না না না, সকলের জন্যই আছে। এই সে এলো বলে। তোমাদের সকলের জন্য 1 হাঁড়ি করে দই আর 1 হাঁড়ি করে রসগোল্লার ব্যবস্থা করেছি, তাও আবার ভোলা ময়রার দোকানের। সাধু সাধু।
বাবা কি গরম! রসগোল্লা খাওয়ার জন্য মনটা কেমন আনচান আনচান করছে। এখনই কটা রসগোল্লা পেটে পুরে দিই। এটা কি রে? এর আগে তো আমাদের রাজ্যে কোনোদিন দেখিনি। কি জানি বাবা, কারো আত্মীয় হবে হয়তো। না, অনেক বেলা হলো, এবার বাড়ি ফিরি, নইলে আবার গিন্নি রাগারাগি শুরু করে দেবে। ওই গো, ও গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? ও আসছি গো, আসছি। কানের মাথা খেয়ে নিল। এই দেখো গিন্নি, কি এনেছি। দই রসগোল্লা মহারাজ দিয়েছেন। ওই দেখি দেখি দেখি। মা, এত বড় হাঁড়িতে মোটে একটা রসগোল্লা। এই মরেছে, খিদের চোটে তো সব খেয়ে ফেলেছি। কি গো, চুপ করে আছো কেন? বাকি রসগোল্লা কোথায় গেল? ইয়ে না, মানে হ্যাঁ, মানে ওই পথে আস্তে আস্তে খুব খিদে পেয়েছিল তো, তাই খেয়ে ফেলেছি গিন্নি। কি তুমি এটা পারলে? ঘরে একটা জল জ্যান্ত বউ থাকতে তুমি সব কটা রসগোল্লা খেয়ে নিতে পারলে? গিন্নি, সব কটা তো খাইনি। দেখো দেখো, এখনো একটা রসগোল্লা তোমার জন্য আছে গিন্নি। ওটাও আমার জন্য রাখার কি দরকার ছিল শুনি? তুমি নিজেই তো খেয়ে নিতে পারতে। এই দেখো, রাগ করছো কেন? আমার মান তো শোনা, রাগ করে না গিন্নি। আমি তোমাকে ভোলার দোকানের রসগোল্লা কিনে খাওয়াবো। হ্যাঁ, রাগ করেন না শোনা মনা। ও গিন্নি, কি গো, ভাল লাগে না, যাও। ওরে বাপরে, হ্যাঁ, এত বড় হাট! আমাদের মহারাজের এসব দেখলে তো একেবারে চোখ ছানা বড়া হয়ে যাবে। আগে আগে সবকিছুর দামটা একবার যাচাই করে নিতে হবে। হ্যাঁ ভাই, ও ভাই, চাল কত করে ভাই? কোন চাল নেবেন বলুন? জয়া রত্না 1 টাকা কেজি, আর বাঁশকাঠি 1.5 টাকা, আর দেরাদুন গোবিন্দভোগ 2 টাকা করে কেজি। ওরে বাবা, এত সস্তা! হ্যাঁ, আমাদের ওখানে তো ওই গোবিন্দভোগ চালই 4 টাকা কেজি। নিশ্চয়ই উৎপাদন বেশি হওয়ার কারণে দামও কম। কি দাদা, কি ভাবছেন? কি চাল দেবো বলুন বলুন? না দাদা, আজ থাক, পরে একদিন আসবো। রুই, কাতলা, শিঙ্গি সব কম দামে 1 টাকা কেজি মাত্র। নিয়ে যান। ওরে বাবা, মাছও দেখছি জলের দরে বিক্রি হচ্ছে। এই যে চাষি ভাইয়েরা, এদিকে 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 একটু শোনো। কি আমাদের ডাকছেন? হ্যাঁ, তোমাদেরই। এদিকে একটু শোনো না, একটু। আমাকে চাষ করার পদ্ধতি, ব্যবহার করার সার সব জেনে নিতে হবে। বলুন বলুন, কি বলবেন? বলছি, শোনো না, ওই আমারও না চাষ করার অনেক দিনের ইচ্ছে, ওই কিন্তু করতে পারছি না। কেন দাদা, জমির অভাব নাকি? না না, জমি আমার অনেক আছে, অনেক জমি। আমার শ্বশুর তো জমিদার, আর শ্বশুরের একমাত্র মেয়েকে আমি বিয়ে করেছি। তাহলে চাষ করুন, কে বারণ করেছে? ওখানেই তো মুশকিল ভাই, কি চাষ করব, কখন চাষ করব, সেটাই ঠিক মতো বুঝি না। তোমরা যদি একটু আমাকে বুঝিয়ে বলতে তাহলে খুব ভালো হতো। এই ব্যাপার, চাষ খুব একটা কঠিন ব্যাপার না, তবে পরিচর্যাটাই আসল ব্যাপার। আমরা তো মোটামুটি 3 রকম ধান ফলাই, আউশ, আমন আর বোরো। আর শীতকালে রবি শস্য, গাজর, ফুলকপি, শাকসবজিও চাষ করি। বাহ বাহ, তোমরা কত কিছু জানো। এটাই তো আমাদের পেশা, আর আমরা জানবো না? আচ্ছা আচ্ছা, কিভাবে চাষ করো আর কি সার দাও? ধান চাষের ক্ষেত্রে প্রথমে তো বীজ ধান বুনতে হয়, তারপর
বাহ, তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ, ধন্যবাদ চাষি ভাইয়েরা। এতে এতে ধন্যবাদের কি আছে? হ্যাঁ, এবার শুধু মাছ চাষ করার পদ্ধতিটা রপ্ত করতে হবে, তারপর খাম্বাজ রাজকে সব একেবারে উগড়ে দেবো। হ্যাঁ, এই টেকো ব্যাটা কি রে, মাঝে মাঝে রাস্তায় দেখি। যে হোক বাবা, আমায় এখন বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে, নইলে আবার গিন্নি অশান্তি শুরু করে দেবে। প্রণাম মহারাজ। বলো গুপ্তচর, কি খবর এনেছো? মহারাজ, আমি কৃষ্ণনগরের সব কিছু একসাথে পুঙ্খানুপুঙ্খভাবে রপ্ত করে লিখে এনেছি মহারাজ। মাছ চাষ, ধান চাষ, সব। সাবাস সাবাস গুপ্তচর, সাবাস। এবার আমাদের রাজ্য কৃষ্ণনগরের মতো ফসল ফলাবে, কৃষ্ণনগরকে টেক্কা দেবে, নবাবের হাতের পুরস্কার পাবে। মহারাজ, চাষি ভাইদের সাথে আমি বেশ ভালো মতন বন্ধুত্ব করেছি। এরপর ওদের কাছ থেকে শীতকালের রবি শস্য চাষের পদ্ধতিও জেনে ফেলবো মহারাজ। সাবাস গুপ্তচর, তুমি এই টুলির মতো একেবারে কৃষ্ণনগরে সেঁটে যাও। যখন যা তথ্য পাবে তৎক্ষণাৎ আমাকে জানাবে। অবশ্যই মহারাজ, অবশ্যই, নিশ্চয়ই জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন এসো। আমার বকশিসটা মহারাজ। মন্ত্রী, গুপ্তচরকে 100 মোহর বকশিস দিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মন্ত্রী মশাই। আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে। প্রতিবারের মতো এবারেও কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে, কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে। তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা প্রথম রাজ্য দুটিকে পুরস্কৃত করবেন। এবার সব থেকে বেশি খাজনা জমা করেছে এ কি, খাম্বাজ রাজ্য? হ্যাঁ জাহাপানা, খাম্বাজ রাজ্য এবার সব থেকে বেশি খাজনা জমা দিয়েছে। সাবাস খাম্বাজ রাজ, আমি তোমার উপরে বেশ খুশি। প্রথম পুরস্কার হিসেবে 1000 মোহর তুলে দিচ্ছি খাম্বাজ রাজের হাতে। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। ছি ছি কৃষ্ণচন্দ্র, আমি তোমার কাছে এটা আশা করিনি। তুমি বরাবর সব থেকে বেশি খাজনা দাও, এবার কি করে খাম্বাজ রাজ্য তোমার রাজ্যের থেকে বেশি শস্য উৎপাদন করলো? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না। আমাদের রাজ্যে বিজ্ঞানীর বানানো বিশেষ সার দিয়ে চাষিরা চাষ করে, সেই জন্যে চাষও হয় প্রচুর, আর এবারেও যথেষ্ট ধান হয়েছে। তোমার দিন শেষ কৃষ্ণচন্দ্র, এবার থেকে আমার রাজ্যে সব থেকে বেশি চাষ হবে। সারা রাজ্য জুড়ে চাষ করব। তোমারই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার ব্যবহার করব, তুমি টেরও পাবে না। মহারাজ, আমাদের অতি সত্বর একটা ব্যবস্থা নিতে হবে, নইলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা গোপাল, খাম্বাজ রাজের একটা কথা খেয়াল করলে? কোন কথা মহারাজ? ওই যে আমাদেরই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার বানাবে, আর আমাদের থেকেও বেশি চাষ করবে, কিন্তু খাম্বাজ রাজ সেটা জানবে কি করে? গুপ্তচর মারফত জানতে পারে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছ গোপাল। বিজ্ঞানী কখনো সার প্রস্তুতির কথা কাউকে বলে দেবে না, ওরা নিশ্চয়ই কোনো চাষির কাছ থেকে জেনেছে। এবার কোন চাষি কাকে কি বলেছে এত বড় রাজ্যে সেটা বোঝাও মুশকিল। গোপাল, তুমি এক কাজ করো, কোনো সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে যাচাই করো। যথাজ্ঞা মহারাজ।
হলো কি? তুমি সেই বিকেল থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছো। চিন্তায় গিন্নি, চিন্তায়। আমাদের রাজ্যে শনির নজর লেগেছে, বুঝলে? ইমা, ভোর সন্ধেবেলা কি অলক্ষণে কথা বলছো তুমি? আরে অলক্ষণে নয় গো গিন্নি, সত্যি। আমাদের চাষিরা এত কষ্ট করে চাষ করে, তার ফলস্বরূপ আমরা প্রতি 3 মাস অন্তর ভালো মতন খাজনা নবাবকে দিতে পারি। কিন্তু এখন দেখছি খাম্বাজ রাজ্য জিতে যাচ্ছে। যে খাম্বাজ রাজ্যের নাম সবার নিচে থাকতো, সে হচ্ছে প্রথম। উমা গো, এ কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, সর্বনাশ বলে সর্বনাশ। উনি আবার প্রকাশ্যে একরকম হুমকি দিয়েছে, ওরা আমাদের রাজ্যের উপায়ে সার বানিয়ে চাষ করবে, কিন্তু আমরা বুঝতেও পারবো না। ওমা, সে কি গো? তার মানে নিশ্চয়ই গোপনে গোপনে গুপ্তচর এসেছে আমাদের রাজ্যে। হ্যাঁ, কিন্তু কে সেই গুপ্তচর, সেটাই জানতে হবে। হলেও হতে পারে, ওই লোকটা হলেও হতে পারে। কোন লোকটা? পরে বলবো গিন্নি, পরে বলবো। এখন দুটো খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। বাহ, এই পুকুরটাতে তো অনেক মাছ। দাদা, কিসের চার দিয়েছেন মাছ ধরার জন্যে? এই তো ওই শুধু কেঁচো দিয়েই দাদা। আরে মদন, তুই কবে এলি? বুকে আয় ভাই, বুকে আয়। মদন? কে মদন? তুই আবার কে? মনে নেই? আমি আর তুই ছোটবেলায় কুম্ভ মেলায় গেছিলাম, তুই হারিয়ে গেছিলি, কান্নাকাটি করছিলি। কি যাতা বলছেন আপনি? আমি মদন টদন নই। সে কি করে হয়? এক মুখ, এক চোখ। আরে বাবা, না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মদন নই। আমার 14 গোষ্ঠীতে কারোর নাম মদন ছিল না। তাহলে দিকে আপনি আপনার নিজের কাজ করুন গিয়ে। আমি কে জেনে আপনার কি লাভ? হ্যাঁ, বেটা খুব চালাক, নিজের পরিচয় দেবে না। বেটা টাক গরম করে তবেই ছাড়বে। সবাইকে বলতে হবে একই রকম ভাবে টাক গরম করতে, তবে যদি নিজের পরিচয়টা দেয়। আরে মদনা, জানিস আজকে তোর মতন আরেকটা লোককে দেখলাম। টাক একেবারে গরম হয়ে গেল যে। বাবা, কি দাদা, তখন থেকে মারছেন কেন বলেন তো? আমি মদন নই। আরে দূর দূর, কিছু মনে করো না ভাই, আমি ভাবলাম মদন। ও পুটির বাবা, এদিকে শোনো। কি বলো? ওরে মদন রে, কতদিন পরে তোকে দেখলাম রে ভাই। কবে এলি ভাই? আমাদের বাড়ি চল। কোথায় আছিস ভাই? দূর বাবা, কে মদন? কোথাকার মদন? কি যাতা বলছিস তুই? তুই তো আমাদের হারিয়ে যাওয়া বন্ধু মদন। তোকে এরকম টাকে মারলে রেগে যেতিস। মারছিস কেন? এই মদন, বল না ভাই, তুই কবে এলি? তুই না বললে আবার টাক গরম করবো। এই তো আচ্ছা মুশকিল। তুই বলবি নাকি? বলছি বলছি বলছি। আমাকে খাম্বাজ রাজা পাঠিয়েছে কৃষ্ণনগরের ওই চাষ আবাদ সবকিছু পুঙ্খানুপুঙ্খ জেনে ওনাকে বলতে। তাহলে আমাদের রাজ্যেও ভালো ফলন হবে আর কি। ও, এই ব্যাপার। তুই এই সব কিছু লিখে দিবি আর নবাবের সামনে গিয়েও বলবি, নইলে মেরে তোর টাক একেবারে গরম করে দেবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি খাম্বাজরাজ, তুমি তার মানে এই উপায়ে কৃষ্ণনগরকে হারিয়েছো? ছি 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 ছি। না, ইয়ে মানে ওসব মানে শুনবো না।
আজ থেকে তোমার রাজ্যের 1000 বিঘা জমি আমি কৃষ্ণনগরের নামে করে দিলাম। ফের যদি এরকম নকল করতে দেখি তোমার পুরো রাজ্যটাই ওদের দিয়ে দেবো। ক্ষমা করুন জাহাপানা, জাহাপানা ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ এসো। চলি হে টেকো মদন। আমি মদন নই। সাবাস গোপাল, সাবাস। ওহ, তোমার বিচক্ষণতার জন্য আবার আমাদের রাজ্য বেঁচে গেল। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো জানি না গোপাল। ধন্যবাদ জানাতে হবে না মহারাজ, শুধু 2 হাঁড়ি রসগোল্লা পেলেই হবে। 1 হাঁড়ি আমি খাবো আর 1 হাঁড়ি আমার গিন্নি। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।